গডফাদার অফার সম্পর্কে এখানে আমি যে স্লাইডটা শেয়ার করেছি, এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটা ছবিতে আমি একটা অফার তৈরি করে এখানে রেখেছি আগে থেকে। আমি দেখাবো আজকে সেশনে আসলে এই অফারটা আমি কিভাবে তৈরি করেছি, অথবা আপনারা কিভাবে তৈরি করতে পারেন, অথবা এই অফারের একটা ফুল ভার্সন আমার আজকে সেশনে থাকবে, আমি সেটা দেখাবো। তো এখানে আমি আসলে অফারটা যদি একটু পড়ে শোনাই, তো এই অফারটা আসলে আমি এমন একটা প্রোডাক্ট এখানে বেছে নিয়েছি যেটা আসলে সেল করা বাংলাদেশের বাজারে খুবই টাফ, অর্থাৎ স্কিন কেয়ার প্রোডাক্ট। বাংলাদেশের মার্কেটে বা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নকল প্রোডাক্ট পাওয়া যায় হচ্ছে বাংলাদেশে, বিউটি আইটেমের ভিতরে। আর এখন আসলে ফেসবুকে এই প্রোডাক্ট গুলোর উপরে এত বেশি পরিমাণে পেজ তৈরি হয়ে গেছে যে নকলে ছড়াছড়ি। তো এই প্রোডাক্ট গুলো যদি এখন নতুন কেউ সেল করতে যায়, তাহলে তাকে অবশ্যই প্রথমত যেটার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। মানুষ তাকে সহজে বিশ্বাস করতে চাইবে না। তো এর ভিতর দিয়েও কিভাবে আপনি একটা গডফাদার অফার বানাতে পারবেন এবং এই অফার দিয়ে কিভাবে কাস্টমারের ট্রাস্ট অর্জন করা যায়, আমরা সেটা দেখব। তো দেখুন এখানে আসলে আমি প্রোডাক্টের একটা নাম দিয়েছি, অ্যাকনিমার্ক ইরেজার কিট। এরকম একটা নাম কেন দেওয়া হলো? কেননা এখানে প্রোডাক্টের যে নাম ছিল সেই নাম দিলেই তো হতো, বেশিরভাগ মানুষ কিন্তু তাই করে। যে কেউ দা অর্ডিনারি সেল করছে, সে দিয়ে দিবে যে দা অর্ডিনারি 30 ml বা সামথিং এরকম, তারপরে তার সাথে হয়তো প্রাইসটা দিয়ে দিবে। কিন্তু এখানে আমি কি কি দেখালাম, যে আমরা সাধারণত প্রোডাক্ট সেল করছি না, আমরা কাস্টমারের সমস্যা সমাধান সেল করছি। তো সেভাবেই আমরা একটা নাম বানাবো এবং তার ভিতরে আমরা কিছু জিনিস অ্যাড করে দিব। এই যে জিনিসগুলো আমরা অ্যাড করব, সেগুলো কিভাবে হিসাব করবো আমরা, আসলে আমাদের তো মাথায় আইডিয়া থাকতে হবে যে আমি এইভাবে এই জিনিসগুলো অ্যাড করতে পারি। সেই প্রত্যেকটা জিনিস আমরা এখানে আস্তে আস্তে আজকে কভার করব। তো এটা আসলে ইন্ট্রো ছিল, এখন আমরা মূলত সেশনের দিকে চলে যাই। তো গডফাদার অফার তৈরি করার আগে আমাদেরকে একটা বিষয় আগে খুব ভালো মতো জানতে হবে, সেটা হচ্ছে ভ্যালু বা মূল্যটা আসলে কি। এটা কি আন্দাজে ধরার কোনো একটা বিষয়? কিন্তু মোটেও না আসলে, এটা একটা অঙ্ক। অঙ্ক বলতে আমি গত সেশনে যেমন ভ্যালু সম্পর্কে হয়তো আমরা এর আগে থেকেই অনেক কিছু জানছি, বা গত সেশনে আমরা অফার সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো সেখানে ভ্যালু বা মূল্য এই শব্দটা চলে আসে। ইংরেজিতে খুব বেশি ব্যবহার করা হয় ভ্যালু, বা এটাকে যদি আমরা বাংলাতে মূল্য বলি তাহলে হয়তো কাছাকাছি একটা অর্থ আসে, কিন্তু মূল্য বললে ইংরেজি যে ভ্যালু শব্দটা দিচ্ছে ওটার সঠিক অর্থটা প্রকাশ পায় না। তো আমরা এখানে ভ্যালু শব্দটাই ব্যবহার করব, যে আমরা যখন আরেকজনকে ভ্যালু দেই তখন সে আসলে আমাদেরকে টাকা দিয়ে সেটার একটা রিটার্ন দেয়। যেমন বিনিময় প্রথা যেভাবে চলে, আগে যেমন বিনিময় প্রথা ছিল, এখন আসলে ওই বিনিময়টা এইভাবে হয়ে গেছে, আমি কাউকে টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে তার কাছ থেকে আমি ভ্যালু পাচ্ছি। অর্থাৎ ধরুন যে কেউ একজন মাছ বিক্রি করতেছে, তো ওর ওই মাছের বিনিময়ে আমি তাকে টাকা দিচ্ছি। বিষয়টা কিন্তু এরকম না। ওই মাছটা খাওয়ার ফলে আমার যে ক্ষুধাটা মিটবে, ওই তার জন্য আমি তাকে টাকা দিচ্ছি। তো এই যে ক্ষুধাটা আমার মিটছে, এটাই হচ্ছে আমার ভ্যালু। এই ভ্যালুটা যদি আমাকে কাস্টমার দিতে ব্যর্থ হয়, তাহলে আমি তাকে টাকা দিব না। তার মাছটা যদি পচা হয়, তাহলে কি আমি টাকা টাকা দিব? তাহলে আমি তাকে টাকা দিচ্ছি না। তো এই ভ্যালুটাই হচ্ছে আমাদের কাস্টমারের সমস্যার সমাধান, যেটাকে আসলে ভ্যালু শব্দ দিয়েই মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে বা সব জায়গাতেই ভ্যালু শব্দটাকেই খুব পপুলার করা হয়েছে। আমরা কাস্টমারের সমস্যা সমাধানও বলতে পারি, অথবা ওই দুইটা শব্দের জায়গায় আমরা একটা শব্দ দিয়ে ওটাকে মানে ট্রান্সফার করতে পারি, যে শুধু ভ্যালু বলতে পারি। তো এই ভ্যালু বলতে আমরা কিভাবে বুঝবো? এটা পিওর ম্যাথ। আমরা এখান থেকে একটা দেখতে পাচ্ছি যে এখানে একটা সমীকরণ দেয়া আছে। এই সমীকরণটা অ্যালেক্স হরমোজাই, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। অ্যালেক্স হরমোজাই বর্তমান সময়ের খুবই বিখ্যাত একজন, মার্কেটিং এ বলা যেতে পারে, মার্কেটিং এ ব্র্যান্ডিং এ খুবই বিখ্যাত। তার একটি বিখ্যাত ইকুয়েশন আছে, ভ্যালু ইকুয়েশন। ওই ইকুয়েশন অনুযায়ী আমি বাংলাদেশের পার্সপেক্টিভে আমি এই সমীকরণটা একটু চেঞ্জ করে নিয়েছি। তো এই সমীকরণের দুটা পার্ট আছে। উপরের পার্টে দুইটা অংশ আমরা দেখছি, যে এক বলছে ড্রিম আউটকাম বা স্বপ্ন বা কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ আমরা যে কাস্টমারের সমস্যা নিয়ে কাজ করছি, যে আমরা দ্বিতীয় সপ্তাহে দেখেছিলাম যে কিভাবে আমাদের টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে হবে। তো টার্গেট অডিয়েন্স আমরা খুঁজে পেলাম, তাদের সমস্যা আমরা জানি, ওই সমস্যার এখন আমরা সমাধান করব। ওই যে সমাধানটা আমরা দিব, তো কাস্টমার হিসেবে সে আসলে কিসের স্বপ্ন দেখে বা তার কাঙ্ক্ষিত ফলাফলটা কিসে কি চাচ্ছে। আপনি মাশরুম বিক্রি করছেন, তো আপনার মাশরুম খাওয়ার ফলে তার ভিতরে যে কাঙ্ক্ষিত একটা ফলাফল আসবে, সেটা কি, ড্রিম আউটকামটা কি? কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা কিনবে, তখন আপনি আসলে কাস্টমারের জুতায় পা রেখে আপনি ভাবার চেষ্টা করুন, যে আমি যদি আমার প্রোডাক্টটাই কিনি, তাহলে আমি আসলে এই প্রোডাক্টটা থেকে কি এক্সপেক্ট করছি, আমার ড্রিম আউটকামটা কি, আমার স্বপ্ন বা কাঙ্ক্ষিত ফলাফলটা কি আসলে। তো এইটা আমাদের প্রথমত বুঝতে হবে। দেন 2 নম্বর পার্ট থাকছে সাফল্যের নিশ্চয়তা। এর মানে হচ্ছে কি, যে আমি এই প্রোডাক্টটা নিব, নেওয়ার ফলে আমি যে আউটকামটার কথা ভেবেই প্রোডাক্টটা নিচ্ছি, সেটা পাওয়ার সম্ভাবনা কতটুকু। এটা কি ফেক প্রোডাক্ট হবে, নাকি এর ভিতরে পুরোটাই ভালো হবে, যেটা খাওয়ার ফলে বা যেটা ইউজ করার ফলে আমি আমার আউটকামটা পাবো। তো উপরে
উপরের পার্টে আমরা এই দুইটা পার্ট দেখছি যেটা গুণ হবে, আর নিচে যে দুইটা পার্ট আছে সেটাও গুণ হবে, কিন্তু নিচের পার্টটাতে বলছে কি সময় ক্ষেপণ। সময় ক্ষেপণটা কি টাইম ডিলে। টাইম ডিলেটা বলতে আমরা দুইভাবে বুঝতে পারি। এক হচ্ছে আমি যে স্বপ্নটা দেখলাম, আপনার প্রোডাক্টটা দেখার পরে আমার কাছে একটা স্বপ্ন তৈরি হয়েছে যে এই স্বপ্নটা পূরণ হবে এই প্রোডাক্টটা পেলে। তো সেটার ডিলেটা কতটুকু হতে পারে, কতদিন পরে আমি রেজাল্টটা পাবো, অথবা আপনার কাছ থেকে প্রোডাক্টটা আমার হাতে আসতে কতদিন সময় লাগতে পারে, ডেলিভারি টাইমটা কেমন হতে পারে। এর সাথে আমরা আরেকটা জিনিস গুণ করবো, সেটা হচ্ছে কষ্ট এবং ত্যাগ। আমার ওই আউটকামটা পেতে, আপনার প্রোডাক্টের মাধ্যমে আমার ওই আউটকামটা পেতে আমাকে কতটুকু কষ্ট সহ্য করতে হবে এবং আমাকে কি কি ত্যাগ স্বীকার করতে হবে। তো এই যে চারটা মান আছে এখানে, এই চারটা মান নিয়ে যদি আমরা এখানে বসাই তাহলে আসলে আমরা একটা ভ্যালু পাবো। তো ভ্যালুর মানটা আসলে আমরা কিভাবে বুঝবো, এটা যেহেতু একটা সমীকরণ, আর সমীকরণের উপরে উপরে যে মানটা আমরা পাচ্ছি, অর্থাৎ সমীকরণের বাম পাশে আমরা বা ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে যে মানটা আছে এটা একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নর্মালি এটা জানি সবাই যে উপরের মানটা যদি বাড়ানো যায় তাহলে আমাদের বাম পাশের মানটা আসলে বাড়বে, আবার নিচের মানটা যদি কমানো যায় তাহলে আমাদের বাম পাশে যে ভ্যালু মান আছে সেই ভ্যালুর মানটাও বাড়তে থাকবে। তো একটা সমীকরণ আসলে এভাবে কাজ করে। তো আমরা খুব সহজভাবে মনে রাখি যে উপরে যে মান দুইটা আছে, স্বপ্ন এবং সাফল্যের নিশ্চয়তা, এই মানটাকে আমাদের বাড়াতে হবে। যত গুণ করে আমি বাড়াতে পারি, আমি কাস্টমারকে এমন স্বপ্ন দেখাবো যে স্বপ্নটা আমার কম্পিটিটর মানে মাথায় আনতে পারবে না, এরকম একটা স্বপ্ন আমরা কাস্টমারকে দেখাবো। সাফল্যের নিশ্চয়তা, সাফল্যের নিশ্চয়তা সাকসেস রেটটা আমরা এমন পরিমাণে দিব যে কাস্টমার যেন তার চোখের সামনে এটাকে পিকচারাইজ করতে পারে, সেজন্য দেখতে পায় এমন ভাবে। উপরে দুইটাকে আমাদের বাড়াতে হবে আর নিচের দুইটাকে আমাদের কমাতে হবে। সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ আমি যত বেশি কমাই দিতে পারি, আমি তার রেজাল্টটা সে কত দ্রুত পাবে তার জন্য আমি তাকে গ্যারান্টি দিব, বা রেজাল্টটা দ্রুত পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। এটা নিয়ে আমরা সামনের দিকে দেখে অন্যরা কিভাবে এই জিনিসটা সমাধান করে। আর যদি ডেলিভারি টাইমের কথা বলি, লিখবো ডেলিভারি টাইম যে অন্যান্য দিকগুলো আমাদের কমানোর চেষ্টা করতে হবে। আপনি প্রোডাক্টটা অর্ডার নিলেন, নেওয়ার পরে আপনি একরকম গায়েব হয়ে গেছেন, তাহলে কিন্তু নিচের মানটা বেড়ে গেল। নিচের মান বেড়ে যাওয়া মানে হচ্ছে ভ্যালু কমে যাওয়া। তারপর কষ্ট ও ত্যাগ, কাস্টমার যদি দেখে যে আপনার প্রোডাক্টটা ব্যবহার করার ফলে কাস্টমার যদি দেখে যে আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে গিয়ে তাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে, তাহলে সে আসলে আস্তে আস্তে এখান থেকে সরে যাবে, অর্থাৎ আপনার প্রোডাক্টটা ব্যবহার করার জন্য তার মধ্যে একটা অনীহা তৈরি হবে। অথবা তাকে যদি অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয় তাহলেও তার মধ্যে একটা অনীহা তৈরি হবে। তো এখন আমরা আসলে এই চারটা পয়েন্ট নিয়ে একটু ডিটেলসে যাই, অর্থাৎ আমরা ফর্মুলাটা একটু ভাঙার চেষ্টা করি। তো ফর্মুলাটা ভাঙতে গেলে আমি প্রথমে যেটা বললাম, আমরা উপরের অংশটাকে বাড়াবো। উপরের অংশটাকে আমরা যত বেশি বাড়াতে পারি, নিচের অংশটাকে আমরা যত বেশি কমাতে পারি। তো আপনার অফারের ভ্যালু যদি বাড়াতে চান তাহলে আপনাকে উপরের মানগুলো বাড়াতে হবে। উপরে আমরা দুইটা পার্ট দেখেছিলাম, একটা হচ্ছে স্বপ্ন বা কাঙ্ক্ষিত ফলাফল অথবা ড্রিম আউটকাম। তো এই ড্রিম আউটকাম বলতে বোঝাচ্ছে কি, যে আপনার পণ্য দিয়ে কাস্টমার কি অর্জন করতে চায়। আপনাকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে কাস্টমারের জুতায় পা রেখে ভাবতে হবে যে আমি এখন আমার কাস্টমার, তাহলে এখন আমি এই প্রোডাক্টটা থেকে বা এই সলিউশনটা থেকে আমি কি চাচ্ছি, মানে আমি যে সলিউশনটা অফার করছি সেটা থেকে আমি কি চাই, ওইটা আপনাকে কল্পনা করতে হবে। কিন্তু আমরা যদি একটা বাংলাদেশি কন্টেক্সট দেখি, ধরুন যে কেউ দা অর্ডিনারি সেল করছে, যে দা অর্ডিনারি বলতে কি এটা একটা কেমিক্যাল প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা যখন কেউ কিনছে, সে কি আসলে কেমিক্যাল কিনছে? আসলে কি সে কোনো কেমিক্যাল কিনছে না, সে দাগহীন উজ্জ্বল ত্বক এবং আত্মবিশ্বাস কিনতে চাচ্ছে। মানে সে কনফিডেন্স কিনছে, তার ত্বকে কোনো দাগ থাকবে না এবং তার মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে, সেই জিনিসটা কিনছে। সে অর্ডিনারি নামে কোনো কেমিক্যাল কিনছে না। তো যারা অর্ডিনারি সেল করার চেষ্টা করছে তারা ওই 1,000 টাকা দিয়ে এই জিনিসটা বেচার ট্রাই করছে। কিন্তু কেউ যদি তাকে কনফিডেন্স সেল করার চেষ্টা করে তাহলে সে খুব সহজের কাছ থেকে, ওই কাস্টমারের কাছ থেকে সে 1,200 টাকা নিয়ে নিতে পারবে, বাকিদের থেকে 100 বা আরো বেশি 200 টাকা সে বেশি নিয়ে নিতে পারছে। তো আপনাকে আগে এটা বুঝতে হবে যে আপনার কাস্টমারের কাঙ্ক্ষিত ফলাফলটা কি হবে। 2 নম্বর পার্টে সাফল্যের নিশ্চয়তা। এখন আমরা তো তাকে স্বপ্ন দেখালাম বা কাস্টমার স্বপ্ন দেখেছে, এখন ওই স্বপ্নটা পূরণ হওয়ার নিশ্চয়তা আমাদের তাকে দিতে হবে, সে যেন সাকসেস হতে পারে। তো এর জন্য আমরা কি করতে পারি, আপনি কাস্টমারকে কিভাবে বিশ্বাস করাবেন যে সে সফল হবে। আমরা অলরেডি, অর্থাৎ আমাদের কাস্টমার যারা আগেই আছে তাদের রিভিউ নিতে পারি, আমরা ভিডিও ডেমো দিতে পারি, আমরা অথেন্টিসিটির বারকোড দিতে পারি। এটা হতে পারে এমন, যেমন কেমিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে বা এই স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে বললাম কি সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফেক প্রোডাক্ট পাওয়া যায় হচ্ছে বাংলাদেশে। এখন এই প্রোডাক্ট গুলো তো সবার কাছে একই রকমই আছে, তো আমি কিভাবে বুঝবো যে আপনারটাই অথেন্টিক বা আপনারটাই ঠিক আছে। তো আপনি যদি আমাকে একটা বারকোড দেন, যেটা মার্কেটে কেউই দেয় না নর্মালি, এরকম অনেকে একটু গলাবাজি করে হয়তো অনেক কিছু বলতেছে কিন্তু কেউ আসলে এই ধরনের অথেন্টিসিটি দিচ্ছে না, আপনি এটা দেওয়ার চেষ্টা করতে পারেন। যে আপনি একটা বারকোড দিলেন, সেটা স্ক্যান করলেই সে রিয়েল কি ফেক সেটা বুঝতে পারবে, বা আপনি কোথা থেকে আনছেন সেটার আপনি একটা ডেমো ভিডিও দিলেন,
যে এইখান থেকে আমি সংগ্রহ করলাম, কোরিয়া থেকে নিয়ে আসছি অথবা কানাডা থেকে নিয়ে আসলাম অথবা থাইল্যান্ড থেকে নিয়ে আসলাম, তার আমি একটা ডেমো ভিডিও দিলাম। তারপর কাজ না হলে একেবারে টাকা ফেরত, আপনি যে টাকা দিয়েছেন আমি সেই টাকাটাই আপনাকে ব্যাক করে দিব। এই ধরনের একটা গ্যারান্টি যদি আমরা দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে কাস্টমারের কনফিডেন্স বাড়িয়ে দিবে, বা সে যে আমার জিনিসটা কিনবে তার জন্য একটা বিশ্বাস তৈরি হবে। তো এই দুইটা পার্ট ছিল আমাদের উপরে, এই দুইটা জায়গাতে আমরা কি করব, যত বেশি বাড়াতে পারি। আমি একটা জায়গায় দুটো দিতে পারি, আমি কাস্টমার রিভিউ দিতে পারি, আমি বারকোড দিতে পারি, সাথে আমি একটা ভিডিও দিতে পারি। কারণ এইগুলোতে আসলে কি আলটিমেটলি আমার খরচ নাই। তো উপরের অংশগুলোতে আমি যত বেশি বাড়াতে পারি, নিচের অংশ কি করতে হবে, আপনার ওভারের ভ্যালু যদি বাড়াতে হয় তাহলে নিচের অংশের মান কমাতে হবে। নিচের অংশের মান আপনি যত কমাতে পারবেন আপনার ভ্যালু তত বাড়বে। তো নিচের অংশে আমরা দুইটা জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে সময় ক্ষেপণ। তো সময় ক্ষেপণ মানে হচ্ছে কি তার রেজাল্টটা পেতে কত সময় লাগবে, অথবা ডেলিভারি তার হাতে প্রোডাক্টটা যেতে কতক্ষণ লাগছে। তো বাংলাদেশি কনটেক্সটে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা অর্ডার করার 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারি। রেডেক্স এর খুব ফাস্ট ডেলিভারি আছে, অথবা তার থেকে বেশি ফাস্ট হয়, আমাদের পাঠাও দিচ্ছে এখন। তো আপনি পাঠাও নিতে পারেন, বা অন্য ধরনের যে সমস্ত কুরিয়ার আছে যারা আরো ফাস্ট দিচ্ছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা আপনার নিজের নিজস্ব ডেলিভারি সিস্টেমের দিকে আস্তে আস্তে যেতে হবে। ওই পর্যায়ে ওই রকম একটা প্ল্যানিং আপনার থাকতে হবে। যেমন এই ডেলিভারি নিয়ে আমি একটা এক্সাম্পল শেয়ার করবো আর একটু পরে। তো এখন যদি আপনি ডেলিভারি টাইমটা কমাতে পারেন, আপনার কম্পিটিটর যারা আছে তারা ডেলিভারি দিচ্ছে কি স্ট্যান্ডার্ড যে টাইম আছে 3 থেকে 7 দিন বা এরকম টাইমের মধ্যে হতে তারা দিচ্ছে, আপনি সেখানে কমে 24 ঘন্টা বানালেন। সেটা আপনি কিভাবে করবেন, এই প্ল্যানটা আপনাকে করতে হবে। কিন্তু যদি এটা আপনি করতে পারেন তার মানে হলো কি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টের ভ্যালু অনেক বেড়ে গেল। তারপর রেজাল্টের সময়টা, রেজাল্টের ক্ষেত্রে আমরা বলতে পারি কি দ্য অর্ডিনারি একটা কেমিক্যাল আইটেম, এটা যদি কেউ ব্যবহার করে তাহলে 7 দিনের মধ্যে সে তার মুখের যে ত্বকে যে দাগটা ছিল সেই দাগটা হয়তো কমে যাবে, এরকম কোনো একটা পয়েন্ট আমরা দেখাতে পারি যে 7 দিন দিলাম, 7 দিনের জায়গাতে কেউ 3 দিন দিতে পারে। আবার এমন ভাবে দিব না যেটা অবিশ্বাস্য লাগবে। তো সময় এখানে যত কমাতে পারবো আমরা, অফারের আকর্ষণ তত বাড়বে। তারপর কষ্ট আর ত্যাগ। তো কষ্ট কথা বললাম কি, আমরা যখন আস্তে আস্তে অটোমেটেড সিস্টেমের ভিতরে ঢুকতে থাকবো এবং মার্কেটিং পার্টে যাব, তখন আমরা এই জিনিসগুলো আরো একটু বেশি করে কভার করব, বা এই বিষয়গুলো আরো বেশি আসবে। যে একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কাস্টমারের সাথে, মনে করুন কাস্টমারের হাতে প্রোডাক্টটা পাওয়ার আগ পর্যন্ত যত বেশি বাধা থাকবে তত বেশি কাস্টমার ওই প্রোডাক্টটা অর্ডার করা থেকে মনে করুন যে দূরে চলে যাচ্ছে। তো আপনি যদি তার কষ্টের পরিমাণটা কমাই দিতে পারেন, যে আপনার কোনোটা ব্যবহার করতে তাকে কতটুকু ঝামেলা সহ্য করতে হবে, মানে ওই প্রোডাক্টটা পাওয়ার জন্য তাকে কতটুকু ঝামেলা সহ্য করতে হবে, এই ঝামেলার পরিমাণটা তার কষ্টের পরিমাণ যদি আমরা কমাই দিতে পারি তাহলে সে খুব দ্রুত অর্ডার করবে। ধরুন একটা প্রোডাক্ট অর্ডার করতে তাকে 10টা স্টেপ পার করতে হচ্ছে, আবার ওই সেম প্রোডাক্ট আরেকজনের কাছ থেকে নিতে গিয়ে তাকে হয়তো 2টা বা 3টা স্টেপ পার করতে হচ্ছে, তাহলে সে অবশ্যই ওই 2টা 3টা স্টেপের যে সেলার আছে তাকে চুজ করবে। তো আমরা তার কষ্ট কমানোর চেষ্টা করতে পারি, কারণ মানুষ আলটিমেটলি অলস এবং মানুষ আসলে ব্যস্ত, দুটোই সঠিক। আস্তে আস্তে যত বেশি টেকনোলজি ফাস্ট হচ্ছে মানুষ অলস হয়ে যাচ্ছে, আবার একই সাথে সাথে মানুষ ব্যস্ত হয়ে পড়ছে। তো এখন মানুষ শপিং করতে চায় কি খুব দ্রুত। তো এটা একটা গেল। আরেকটা ব্যাপার হলো কি, যে ধরুন আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট আজকে এক্সাম্পল হিসেবে নিয়েছি। তো স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে মানুষ আসলে কি ব্যস্ত। তো আপনি কি করলেন, তাদেরকে একটা রেডি রুটিন কার্ড বানিয়ে দিলেন, অথবা আপনার ফুডের বিজনেস আছে, আপনার হয়তো মাশরুম আছে, আপনি এটা কি করলেন যে একটা রুটিন কার্ড বানিয়ে দিলেন, সে কখন খাবে, কিভাবে খাবে, রেসিপিটা কি হবে, সে রেসিপিটা কিভাবে তৈরি করবে, এরকম একটা গাইডলাইন আপনি তাকে দিয়ে দিলেন। তাহলে ওকে আর মাথা খাটিয়ে ভাবতে হচ্ছে না যে ইউটিউব থেকে রেসিপি দেখা লাগছে না, সে আপনার কাছ থেকে রেডিমেড একটা পাচ্ছে। এই জিনিসটা আপনার কাছে হয়তো সামান্য মনে হতে পারে, অথবা মনে হতে পারে কি এর কি দরকার আছে, কিন্তু ভাই এই জিনিসগুলো খুবই কাজে দেয়। কারণ আমি রেডিমেড একটা জিনিস যখন পাচ্ছি তখন আমরা ওইটা দেখেই কাজ করব। আমরা নুডলস কেনার সময় ব্যাচেলর ছেলেপেলেরা কি করে, ওটা পড়ে পড়ে দেখে যে ওখানে কি লেখা আছে, কোনটার পর কোনটা করতে হবে ওটা পড়ে পড়ে দেখে, তারপরে সেভাবে ইউজ করে। তো এই জিনিসগুলো তো কাজে দেয়। আমরা ইউটিউবে যাওয়ার সময় কোথায় আমার, এখন এআই আছে, আমরা হয়তো চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবো, কিন্তু আপনি যখন একটা রেডিমেড কার্ড দিয়ে দিবেন, কার্ডটা যদি একটু স্টাইল করে ডিজাইন করা হয়ে থাকে, তো মানুষ আপনার ওই কার্ড দেখেই ওই জিনিসটা ইউজ করা শুরু করবে। তো কিভাবে মাখবে বা কিভাবে সেটা ব্যবহার করবে, এই ঝামেলাটা যদি আমরা কমাই দিতে পারি, এই কষ্টটা যদি আমরা কমাই দিতে পারি, তাহলে তার কাছে ভ্যালুটা বেড়ে যাবে। তো সমীকরণের যদি আমরা আবার ব্যাক যাই, তাহলে ভ্যালু বাড়াতে গেলে, বাম পাশে ভ্যালু বাড়াতে গেলে ডান পাশে আমাদের কি করতে হবে, উপরের মান বাড়াতে হবে এবং নিচের মান কমাতে হবে। উপরের মান আমি যত বেশি বাড়াতে পারি, নিচের মান আমি যত বেশি কমাতে পারি, যত বেশি সময় কমাই দিতে পারি বা তার কষ্টটা আমি কমিয়ে দিতে পারি। তার জন্য দরকার পড়লে নিজে কাস্টমার হয়ে আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করে দেখুন, আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করে দেখুন যে এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনাকে কতটুকু কষ্ট সহ্য করতে হচ্ছে, কতটুকু ত্যাগ স্বীকার করতে হচ্ছে, বা সাফল্যের নিশ্চয়তা কি, সব কিছু পার্ট নিজে নিজে টেস্ট করে আপনি আপনার প্রোডাক্টটাকে মডিফাই করতে থাকুন। কারণ আলটিমেটলি আপনার যদি একটা ভালো প্রোডাক্ট না থাকে,
এই অ্যালেক্স হরমোজাইয়ের আরেকটা কোট আমি শেয়ার করি এখানে, যে হরমোজাইয়ের মতে দুইটা জিনিস আসলে দরকার একটা ছোট বিজনেসের ক্ষেত্রে। দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে গ্রেট প্রোডাক্ট, আর হচ্ছে লার্জ ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে মার্কেটিং, গ্রেট প্রোডাক্ট মানে আপনারা বুঝতে পারতেছেন যে আপনার প্রোডাক্টটা মানে মার্কেটের মধ্যে ইউনিক হতে হবে অথবা মার্কেটের মধ্যে সেরা হতে হবে যে কোনো দিক দিয়ে। তা না হলে কাস্টমার আসলে আপনার কাছে কেন আসবে? এই প্রশ্নের উত্তর আপনাকে প্রত্যেকটা দিন খুঁজতে হবে যে আমার প্রোডাক্টটা কেন আলাদা। তো আপনার যদি গ্রেট প্রোডাক্ট থাকায় এবং লার্জ ডিস্ট্রিবিউশন যেটা আমি বললাম সেটা আমরা আস্তে আস্তে কভার করার চেষ্টা করছি। মার্কেটিং পার্টে গিয়ে আমরা আরো বেশি দেখবো যে আমরা কিভাবে আমাদের ডিস্ট্রিবিউশন বাড়াতে পারি। অর্থাৎ আমরা এই জায়গাতে এই ওয়ার্কশপটাতে মূলত আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে একটা সিস্টেম বিল্ড করতে পারি, যে সিস্টেম আমাদের ডিস্ট্রিবিউশনটাকে বাড়িয়ে দিবে। কারণ আমরা ম্যাক্সিমাম কি করি, আমরা একটা ফেসবুক পেজ খুলে বসে থাকি, এর বাইরে আর অন্য কোনো জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করি না। তো ফেসবুক পেজ মানে হচ্ছে কি আমার ডিস্ট্রিবিউশনের চ্যানেল মাত্র একটা। ফেসবুক পেজের সাথে সাথে যখন আপনার একটা অন্য কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাড হয়ে যাবে তখন আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল দুইটা হয়ে গেল। তার সাথে যদি আপনার একটা ওয়েবসাইট অ্যাড হয়ে যায় তাহলে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল তিনটা হয়ে গেল। এরপর আপনি যদি কোনো একটা ফিজিক্যাল আউটলেট দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল আরো বাড়লো। যদি আপনার রেফারেল সিস্টেম থাকে তাহলে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল আরো বাড়লো। কারণ আপনার কাছে গ্রেট প্রোডাক্ট আছে, এখন ওই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনার কাছে চিন্তা করতে হচ্ছে না, আপনি এখন চিন্তা করবেন কিভাবে আরো বেশি মানুষের কাছে এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায়। তো এটা দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা হচ্ছে আপনার প্রোডাক্টটাকে বেস্ট কোয়ালিটিতে নিয়ে যেতে হবে, তার জন্য আপনাকে প্রোডাক্টটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এবং পরের পার্টটা আমরা দেখি এই সমীকরণে আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে ভ্যালু স্ট্যাকিং। স্ট্যাকিং মানে হচ্ছে কি আসলে গাদা দেয়া, যেভাবে দেখেন না খড়ের গাদা করে একটা করে মানে একটু করে রেখে রেখে গাদা দেয়, ঠিক ওই গাদা দেওয়ার মতোই আমরা ভ্যালুটাকে একটা পর একটা দিতে দিতে এভাবে ভ্যালু স্ট্যাকিং করতে পারি। এর মানেটা হচ্ছে এরকম যে আপনার অফারকে আপনি অপ্রতিরোধ্য বানাচ্ছেন। সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে রুলটা হচ্ছে এরকম যে আপনার বোনাস হতে হবে এরকম যেখানে আপনার খরচ কম কিন্তু কাস্টমারের চোখে সেটার দাম অনেক বেশি হবে, আমার খরচ কম হতে হবে। হয়তো সেখানে 0 টাকা লাগবে অথবা হয়তো আমাকে কিছু সময় দিতে হবে। এমন যেমন আমি এখানে কিছু আইটেমের নাম লিখে রেখেছি যে আমরা যদি একটা স্কিন কেয়ার আইটেম বানাতে যাই তাহলে সেখানে আমরা কি করতে পারি, স্কিন কেয়ার গাইড দিতে পারি, ফুডের গাইড একটা গাইড দিতে পারি, রেসিপি গাইড দিতে পারি, পিডিএফ একটা ছোট করে একটা পিডিএফ বানিয়ে রাখলাম, দেন ওই পিডিএফ আমি সবাইকে দিয়ে দেবো। আমার খরচ কত হবে এখানে, যদি আমি ক্যানভা ইউজ করতে পারি তাহলে আমার খরচ আসলে 0। অথবা আপনি যদি কাউকে দিয়ে বানিয়ে নিতে চান সেখান থেকে হয়তো আপনার কিছু খরচ আসবে। যদি আমি এখানে দেখালাম যে 5 থেকে 10 টাকা আমি দেখিয়েছি, আসলে এত খরচ পড়বে না, আপনার কোনো টাকা লাগতেছে না, আপনার হয়তো কিছু সময় লাগবে। কিন্তু কাস্টমারের চোখে কি হবে, আপনি যদি ক্যানভা দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করেন, ওখানে মানে অবশ্যই ক্যানভাতে ফ্রি টেমপ্লেট আছে, টেমপ্লেট গুলো নিয়েই আমরা জলদি বানিয়ে ফেলতে পারি। এবং গত সেশনে বা তার আগের সেশনে হয়তো আমি একটা ব্র্যান্ড স্টাইল গাইড দিয়েছিলাম, ওই গাইডটাও কিন্তু আমি ক্যানভা দিয়েই করেছিলাম। ক্যানভা থেকে একটা টেমপ্লেট নিয়ে আমি ওটা জাস্ট আমার মতো করে এডিট করে নিয়েছি। তো ওটা একটা প্রফেশনাল পিডিএফ হয়ে গেছে যেখানে আমার আসলে ওরকম কোনো কস্টিং হয়নি, আমি ফ্রি জিনিস দিয়ে ওটা বানিয়ে ফেলেছি। তো আপনি এরকমটা বানাবেন কিন্তু আপনার কাস্টমার চোখে এটার মূল্য হবে কেমন, অ্যাটলিস্ট 200 টাকা। এমন সুন্দর একটা গাইড যদি কেউ দিতে চায় তাহলে সে ফ্রি জিনিসগুলো ব্যবহার করতে পারে। তারপর হোয়াটসঅ্যাপে এক্সপার্ট কনসালটেশন, এটা একটা ইউনিক জিনিস হতে পারে এভাবে যে আপনি কি করলেন, আপনি আপনার প্যাকেজে আপনার অফারের ভিতরে এমন একটা কিছু দিয়ে দিলেন যে আপনি হোয়াটসঅ্যাপে তাকে এক্সপার্ট কনসালটেশন দিবেন। কনসালটেশন বলতে কি আপনাকে যে সার্টিফিকেট ধরে নিয়ে আসতে হবে এরকম না ব্যাপারটা। আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেই প্রোডাক্ট ব্যবহার করতে তার যদি কোনো সমস্যা ফেস করে সে, আপনি নিশ্চয়ই তাকে গাইডলাইন দিলেন। এখন এই যে গাইডলাইনটা দিবেন এটা আসলে সবাই যে আপনাকে সারাদিন নক দিতে থাকবে ব্যাপারটা আসলে এরকম না, মানুষ আসলে এভাবে নক দেয় না। তো এখানে আসলে কি আপনার কোনো কস্ট আসলে নাই, 0 টাকা। শুধু আপনাকে এখানে সময় দিতে হবে। যদি কেউ আপনাকে নক দেয় বা কল দেয় তাহলে সেখানে হয়তো আপনাকে তাকে কিছু সময় দিতে হবে। এই সময়ের ভ্যালুটা কেমন, ডাক্তারকে যেমন আমরা পেমেন্টটা করি একটা ভিজিট দেই, তাকে হয়তো আমাদের ওরকম একটা আমরা কাস্টমার চোখে হয়তো এরকম একটা ভ্যালু তৈরি হবে যে 500 টাকার মতো একটা ভ্যালু তৈরি হবে। ইভেন একটা তালা চাবি লাগানো, ঢাকা শহরে যে তালা চাবি গুলো যারা লাগায় ওরা আসে আর যায়, ব্যাপারটা এরকমই। একটা তালা লাগাইতে তার খুবই সময় লাগে না, কিন্তু সে ইনস্ট্যান্ট আপনার থেকে 300-400 টাকা নিয়ে চলে যাবে, এর কমে সে আপনার তালাতে হাতি দিবে না। তো দেখুন সে আসলো 2-3 মিনিটের মধ্যে সে লাগিয়ে চলে গেল। তো এরকমই হবে আপনার হোয়াটসঅ্যাপের যে কনসালটেশনটা হতে পারে, ঠিক এরকম হতে পারে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি তাকে এক্সপার্ট সাজেশন দিচ্ছেন। তারপর আর কি হতে পারে, একটি ছোট কটন প্যাড বা স্ক্রাবার আমরা দিতে পারি, যেটা মূল্য হতে পারে কি আপনি পাইকারি রেটে কিনলে হয়তো আপনার 20 থেকে 30 টাকা খরচ পড়বে, কিন্তু কাস্টমারের চোখে এটার দাম হতে পারে 100 টাকা বা তার বেশি। তো এখানে মোট কত টাকার ভ্যালু অ্যাড হলো, আমার দিক থেকে খরচ হচ্ছে হয়তো কত 40 থেকে 50 টাকা বা তারও কম, কিন্তু কাস্টমারের কাছে দেখা যাবে কি এই জিনিসগুলো যখন আমি একটা একটা করে অ্যাড করে দিব একসাথে, যখন সেগুলো পাবে তখন এই জিনিসগুলো তাকে প্রায় 800 থেকে 1000 টাকার মতো একটা ভ্যালু অ্যাড করবে।
তার চোখে এই জিনিসটা ভ্যালু লাগবে। কারণ আমাদেরকে যখন একটা সুন্দর করে ডিজাইন করে এরকম একটা গাইড বা একটা কার্ড বানাই দিবে, তখন আমাদের কাছে মনে হবে যে এটা তো নিশ্চয়ই অনেক বেশি দামি হবে। কারণ ম্যাক্সিমাম মানুষ এই সমস্ত গ্রাফিক্স আইটেম সম্পর্কে আইডিয়া রাখে না। তারা জানে না যে আসলে একটা লোগো বানাতে কত টাকা খরচ পড়ে, একটা কভার ফটো বানাতে কত টাকা খরচ পড়ে। ফলে তারা একটা আইডিয়া করে নেয় এবং আইডিয়াটা আসলে বেশিই হয়ে থাকে। কারণ যেটা জিনিস যেটা চকচকে দেখতে হয়, দাম তার একটু বেশি মানুষ ভেবে নেয়। তো আপনি এখানে এক্সট্রা একটা ভ্যালু দিচ্ছেন, এবং ভ্যালুটা কত টাকা হতে পারে, প্রায় 800 টাকার মতো, কিন্তু আপনার খরচ কত, 40 টাকা। তো এই যে এখানে আমরা করলাম কি, প্রফিটটা আমরা কমালাম না। আপনি যখন নিজের ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন, যে আপনি বললেন কি ডেলিভারি চার্জ ফ্রি অথবা 5% ডিসকাউন্ট, এখন ওই টাকাটা কোথা থেকে যাচ্ছে, আপনার মার্জিন থেকে। আপনার প্রফিটে যে মার্জিন ছিল, হয়তো আপনার আগে লাভ হতো 60 টাকা, সেখান থেকে আপনি লাভ করতেছেন কি 50 টাকা বা 40 টাকা। 20 টাকা আপনি লাভ থেকে কেটে আপনি কি করলেন, এখানে কমাই দিলেন। তো ওই জায়গাতে আমরা প্রফিটের উপরে একটা ছাড় দিচ্ছিলাম, কিন্তু এখানে আমরা কি করলাম, যে আমরা কি করলাম, যে অফারের একটা ম্যাজিক ইউজ করছি আসলে এখানে, যে আমরা আমাদের নিজেদের প্রফিট কমাচ্ছি না, প্রফিট আমরা ঠিকই ধরে রেখেছি, কিন্তু কাস্টমারের কাছে আমরা এক্সট্রা ভ্যালু দিলাম। এবং এরকম একটা প্যাকেজ যখন আমরা বানাবো, এরকম একটা অফার বানাবো, তখন কাস্টমার আসলে আমাদের কাছে দরদাম করতে আসবে না। কারণ এই অফার মার্কেটে কেউ দিচ্ছে না, আপনি একাই দিচ্ছেন, তো ও কার সাথে কম্পেয়ার করবে। তখন আপনি শুধু ওকে একটা দাম দিবেন, যে আপনি বললেন যে দা অর্ডিনারি এটার দাম হচ্ছে 1000 টাকা, তখন ও আরো 4-5টা পেজ খুঁজবে, আরো 4-5টা পেজ খুঁজে দেখবে কোন পেজে দাম কম আছে। তো যে পেজে দাম কম পাবে, ও হয়তো সেই পেজ থেকে নিয়ে নিবে। কিন্তু আপনি যখন এরকম একটা অফার দিবেন, তখন এই অফারটা মার্কেটে আর কারো নাই। তো ভাই কম্পারিজনের উপরে চলে গেছেন আপনি, আপনার সাথে ও কার কম্পারিজন করবে। ভ্যালু স্ট্যাকিং সম্পর্কে আরেকবার একটু অফারিং সংক্ষেপে একটু বলে নেই। ভ্যালু স্ট্যাকিং বলতে তাহলে আমরা কি বুঝলাম, যে একটার সাথে একটা ভ্যালু অ্যাড করতে থাকা, যেখানে আমাদের খরচ কম হবে কিন্তু কাস্টমারের চোখে এটার দাম অনেক বেশি হবে। এবার এটাকে বলা হচ্ছে কি ভ্যালু স্ট্যাকিং। তো এর আমি কয়েকটা এক্সাম্পল এখানে দেখাই। যেমন আমি আড়ং-এর পেজ থেকে ছবি দুটো কালেক্ট করেছি, তাদের ফেসবুক পেজ থেকে। আপনারা যদি আড়ং-এর ফেসবুক পেজে ঢোকেন, তাহলে এরকম অসংখ্য জিনিস আপনারা দেখতে পাবেন, যে ওরা কি করে, খুব সুন্দরভাবে বান্ডেল করে ফেলে। তো এটাকে আমি বান্ডেল বলতেছি না, আমরা এটাকে বলতেছি একটা অফার। অফার গুলো কেমন আসলে হয়, যে কয়েকটি আমার একই রকম প্রোডাক্ট গুলো নিয়ে তারা কি করেছে, খুব সুন্দর করে বান্ডেল বানিয়ে খুব ভালোভাবে প্রেজেন্ট করতেছে, যে শীতের কালেকশন বলে। তো এই জিনিসগুলো কি হবে, ওদের আউটলেটে যদি আপনি যান, ওদের ধানমন্ডির আউটলেটে, তাহলে আপনারা এইভাবে দেখতে পাবেন যে এইভাবে করে তারা প্রেজেন্ট করতেছে, এইভাবে মানে যেভাবে এখানে ছবিতে আছে ঠিক এভাবেই তারা সাজিয়ে ওখানে রেখে দিয়েছে। তো যে একটা প্রোডাক্ট কিনছিল, সে যখন সাথে সাথে 2-4টা প্রোডাক্ট একসাথে দেখবে, তখন দেখবে যে এই সবগুলো তো আমার লাগছে, আলাদা আলাদা কিনতে গেলে হয়তো আমাকে একটু কস্টিং বেশি পড়তেছে। তো এইখানে আমি যদি সবগুলো একসাথে নিই, তাহলে আমি এখানে কিছু এক্সট্রা বেনিফিট পাচ্ছি, এক্সট্রা ভ্যালু পাচ্ছি। তো এই জিনিসগুলো এইভাবে কাজ দেয়। এখানে দুইটাই আসলে দুটা অফার, এবং দুটাই বান্ডেল, দুটাই আপনি আড়ং-এর পেজে পেয়ে যাবেন। এরকম যদি আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখি, ওটা তো আমি দেখালাম ফেসবুক পেজের মধ্যে তারা এই ধরনের জিনিসগুলো সেল করতেছে, এটা তাদের ওয়েবসাইটেও আছে। এবং স্পেসিফিক ভাবে আমরা এই বান্ডেলের কাজটা বা এই ভ্যালু স্ট্যাকিং এর কাজটা আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে আরো পারফেক্টলি করতে পারি। যেমন আমি প্রথম যে স্ক্রিনশটটা এখানে নিয়েছি, প্রথম স্ক্রিনশটটা আমি সাজগোজের পেজ থেকে নিয়েছি বা তাদের ওয়েবসাইট থেকে। ওখানে আপনি যখনই যাবেন একটা প্রোডাক্ট কিনতে, এটা আপনি দারাজও দেখতে পাবেন, যে বা অ্যামাজন, বড় বড় যত রকমের ই কমার্স সাইট আছে সবখানে এই ধরনের জিনিসগুলো দেখা যায়। বা এটা আমরা ফেসবুক পেজের মাধ্যমে সেটা করতে পারি না, আমাদের যদি একটা প্রপার সিস্টেম থাকে, তখন আমরা এই ধরনের বান্ডেলিংটা খুব সহজে করতে পারি। যে কি হচ্ছে, আমি নর্মালি একটা প্রোডাক্টের অ্যাড দিলাম, ওখানে আমি ধরেন কোনো অফার বানালাম না, কিন্তু আমার ওয়েবসাইটে যখন মানুষজন আসছে, তখন আমি ওখানে কি করলাম, তাকে দেখালাম কি নর্মালি মানুষজন এই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টটাও কিনে থাকে। আপনি যদি এটার সাথে এটা নেন, তাহলে হয়তো আপনাকে কিছুটা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি। অথবা ডান পাশের ছবিটা দেখুন, ডান পাশের ছবিটা আসে ঘরের বাজারের ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। তো এখানে যখন আমি চেক আউট করতে যাচ্ছি, চেক আউট বলতে আমি দুটা প্রোডাক্ট কার্টে অ্যাড করেছি, অ্যাড করার পরবর্তীতে যখন আমি পেমেন্ট করতে যাব, তখন ওখানে ওরা আমাকে শো করছে কি, যে এর সাথে এই দুটা প্রোডাক্টের সাথে যদি আমি সুন্দরবনের মধু যোগ করি, তাহলে হয়তো তার খরচ এরকম জাস্ট অল্প কিছু পড়বে। ওই ডেলিভারি চার্জে দেখুন, এখানে ল্যাঙ্গুয়েজটা কেমন, ওরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে, যে বলতেছে একই ডেলিভারি চার্জে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই যে ছোট্ট একটা পুশ, এই ছোট্ট একটা পুশ কি করবে, অনেক কাস্টমার এখান থেকে জাস্ট এই যে টিক মার্কটা আছে, মানে যে চেক বক্সটা আছে, এই চেক বক্সে জাস্ট সে ক্লিক করে দিবে। অনেকেই করবে এই কাজটা, হয়তো সবাই করবে না, কিন্তু অনেকেই করবে। তো আপনার তো আসলে কি, যে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো দিয়ে অল্প কিছু মানুষকে কনভার্ট করা দরকার, সবাইকে না। মানে কনভার্সনটা আমরা আস্তে আস্তে যাবো কনভার্সন ল্যাঙ্গুয়েজ গুলোতে। তো একজন আসলো, আসার পরে সে যেন আপনার এই বান্ডেলটার প্রতি একটা আকর্ষণ দেখায়, তার জন্য আপনি তাকে শো করতে পারছেন, যেটা আপনি একটা পেজে সম্ভব না। পেজে আপনার কাছে একজন অর্ডার দিতে আসলো, আপনি তো তাকে মুখে বলতে পারেন যে আপু এই প্রোডাক্টটার সাথে কিন্তু আপনি এটাও নিতে পারেন, কিন্তু সেখানে আপনার সুযোগ কম থাকছে, এবং ওটা আসলে ওই ম্যানুয়াল লেবারই হয়ে গেল। আমরা জিনিসগুলোকে অটোমেট করার চেষ্টা করছি। এই জায়গায় যে স্ক্রিনশট দুইটা আমরা নিয়েছি, দুইটা স্ক্রিনশটই কি অটোমেটিক প্রসেস।
এটা তারা সিস্টেম করে রেখেছে যে যখনই কেউ এরকম বড় দুইটা আইটেম কিনবে, অর্থাৎ এখানে প্রায় 4,000 টাকার মতো আইটেম, যে 4,000 টাকার জিনিস কিনছে তার তার কাছে আসলে কি এই 600 টাকার একটা ছোট একটা আইটেম যোগ করতে খুব একটা বাধবে না, কারণ ওরা জানে, ওরা কাস্টমারের এই প্রাইসিং সাইকোলজিটা জানে। আপনি যখন একটা আউটলেটে যাবেন, মানে বড় বড় যে সমস্ত ব্র্যান্ডের আউটলেট গুলো আছে ওই জায়গাগুলোতে যাবেন, তখন দেখবেন যে ওরা আসলে আপনাদের ড্রেসের দিকে তাকায়, আপনার ড্রেস, আপনার হেয়ার কাটিং, অথবা আপনার সবকিছু, আপনার পায়ের জুতা থেকে শুরু করে সবকিছু সবকিছু তারা দেখে, দেখে কি করে, তাই কাস্টমার সম্পর্কে তারা আগে একটা সাইকোলজিক্যাল আইডিয়া, মানে একটা প্রোফাইলিং তারা করে ফেলে কাস্টমারের। আমি আপনাদেরকে কাস্টমারের প্রোফাইল তৈরি করা শেখাইছি বা দেখাইছি, ওরাও কি করে, ওরা ইনস্ট্যান্ট কাস্টমারের একটা প্রোফাইল তৈরি করে নেয়, ওদেরকে এই জিনিসগুলো শেখানো হয়। আমরা এই পার্ট নিয়ে আর একটু পরে আমরা আরো একটু ডিটেলসে কথা বলবো, এটা আমাদের আজকের পার্টে চলে আসবে। তো এখন আমরা জানি আসলে, মানে দেখার চেষ্টা করি যে অফার কেন কাজে দেয়। আমি আপনাদেরকে অফার তৈরি করতে বলছি, এই অফার আসলে কেন কাজে দিবে। আমি এখানে দুইটা পয়েন্ট দেখাইছি, খুব বেশি পয়েন্ট আমি যাবো না পয়েন্টের দিকে। যে এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনার অ্যাড এর কস্ট কমবে। কিভাবে কমবে? ফেসবুকে এখন দেখা যাচ্ছে কি যে একটা সেল আনতে প্রায় $3 থেকে $5 মতন খরচ হয়ে যাচ্ছে। একটা সেল আনতে আপনার $3 থেকে $5 মতন খরচ হচ্ছে, যদিও এটা আসলে এক্সাক্ট না, এক এক প্রোডাক্টের উপর ভিত্তি করে এই দরদামটা কমতে থাকে বা বাড়তে থাকে। প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করে, আর অনেক কিছুর উপর ডিপেন্ড করে থাকে। তো আমরা এটা ধরে নিচ্ছি যে একটা সেল আনতে আপনার $3 থেকে $5 খরচ হচ্ছে। এখন আপনি যদি শুধু একটা প্রোডাক্টই সেল করেন, তাহলে আপনার এখানে লস হয়ে যাচ্ছে। একটা প্রোডাক্টে যদি $3 থেকে $5 আমার খরচ হয়ে যায়, তাহলে আসলে এটা আমার লস হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এরকম করি, ওই যে অফার স্ট্যাকিং করি, একটা অফারের সাথে ছোট ছোট জিনিসগুলো অ্যাড করে কাস্টমারকে আপনার বেশি প্রোডাক্ট আপনি তার কাছে সেল করতে পারছেন, ফলে আপনার প্রফিট মার্জিন সেফ থাকছে। আমাদেরকে ওই প্রফিট মার্জিনের দিকে তাকাতে হবে, যেন আমার মার্জিনটা ঠিক থাকে। আমার মার্জিন ঠিক রাখতে গেলে আমাকে এই স্ট্যাকের দিকে যেতে হবে। 2 নম্বর পার্টটা হচ্ছে কি কম্পিটিশন কিলিং। কম্পিটিশন কিলিং পার্টটা হচ্ছে এরকম যে আপনি অসংখ্য পেজ বাজারে পাচ্ছেন যারা সেম প্রোডাক্ট আপনার সাথে এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট তারা সেল করছে। তো ওরা আসলে কি হচ্ছে, যেমন আমি এখানে আজকে যে প্রোডাক্টটা চুজ করেছিলাম, যে অর্ডিনারিটা আমি দেখাচ্ছিলাম, কারণ এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বলেছিলাম যে এইগুলো আসলে বাজারে এত বেশি নকল আছে যে এগুলো সেল করা খুবই কঠিন। আসলে নতুন একটা বিজনেস দাঁড়াতে গেলে তাদের জন্য আসলে খুবই কঠিন একটা ব্যাপার। তারা কিভাবে গেইন, মানে ট্রাস্ট পাবে, এটা শুরু থেকে তাদেরকে একেবারে হতাশ হয়ে যেতে হবে। তো সে যদি অর্ডিনারি সেল না করে, সে শুরু থেকে ফার্স্ট ডে থেকে সে অর্ডিনারি সেল করবে না। সে সেল করবে কি, যে গ্লাস স্কিন সলিউশন অথবা দাগিন ত্বক, কনফিডেন্স, সেইগুলো সেল করবে। তার প্রোডাক্টের দাম, নামগুলো এভাবে এরকম, আমরা একটু পরেই যাবো যে কিভাবে অফার তৈরি করতে হয়। তো সেইগুলো বেচতেছে, অর্থাৎ তার কাছে কি থাকছে, একটা প্রোডাক্ট গাইড, গ্যারান্টি, গিফট, বেনিফিট, বোনাস, এই ধরনের জিনিসগুলো থাকবে, যেখানে আমাদের খরচ কম কিন্তু কাস্টমারের চোখে ভ্যালু বেশি। তো কাস্টমার আপনার কাছেই তখন আসবে, কারণ তার কাছে এখন কি ইফোর্ট বা রিস্ক আপনি দুটোই কমাই দিয়েছেন। সমীকরণ, ভ্যালু যে সমীকরণটা আমরা দেখেছিলাম, ওখানে নিচের পার্টে ছিল কি ইফোর্ট রিস্ক, ওই পার্টটা আমরা কি মাইনাস করে দিয়েছি। তো কম্পিটিশনকে যদি আপনি কমাতে চান, বা কম্পিটিশনকে যদি আপনি একদমই সাইজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অফারের দিকে যেতে হবে। আপনি যদি আপনার অ্যাড এর কস্ট কমাতে চান, তাহলে আপনাকে অফারের দিকে যেতে হবে। এই অফার মানে কিন্তু আমরা যে অফারটা দেখছি যে গডফাদার অফার কিভাবে বানাতে হয়, সেই অফার, নট মানে 5% ডিসকাউন্ট অথবা ফ্রি ডেলিভারি, এই টাইপ অফার না। এখন আমরা দেখি যে আসলে আমরা কিভাবে একটা অফার তৈরি করতে পারি। আমি যে শুরুতে একটা ইটু দেখেছিলাম, বা আপনারা এই ধরনের অফার কিভাবে বানাবেন। তো আমি এখানে প্রোডাক্ট হিসেবে দ্য অর্ডিনারি বা নিউট্রিজেনার মতন যেগুলা প্রোডাক্ট গুলো আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট একটা চুজ করেছি। এর কারণ হচ্ছে এই প্রোডাক্ট গুলো বা এই ব্র্যান্ড গুলো, এগুলো তো সব গ্লোবাল স্কিন কেয়ার ব্র্যান্ড, খুবই বড় বড় জায়ান্ট ব্র্যান্ড এরা, কিন্তু এরা বাংলাদেশে আসার পর আসলে একটা কমোডিটি হয়ে গেছে, একটা প্রোডাক্ট বা একটা জিনিস হয়ে গেছে। কারণ বাংলাদেশে এখন হাজার হাজার পেজ আছে যারা এই সেম সিরাম বা ফেস ওয়াশ সেল করছে। তো এখানে আসলে সমস্যা দুইটা, কাস্টমার দিক থেকে সমস্যা দুইটা। একটা হচ্ছে প্রথমত নকলের ভয়, কাস্টমার প্রথমতই ভাবে এটা আসল হবে, তো মানে এখানে কি ট্রাস্ট ইস্যু দেখা যাচ্ছে। 2 নম্বরটা কেমন, এটা আমি যে ব্যবহার করবো আমি তো জানি না। এখন আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন বাজারে, অথবা আপনার প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্টটা, সেটার মধ্যে ট্রাস্ট ইস্যু থাকতে পারে, এবং কাস্টমারের অজ্ঞতা থাকতে পারে যে আপনার জিনিসটা কিভাবে ইউজ করতে হয় আমি জানি না। অথবা আপনি শুধু প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছেন, কিন্তু আমি দেখালাম কি যে না, আমরা এটার একটা বিকল্প কাজ করতে পারি। সেটা হচ্ছে কি, এই প্রোডাক্টটা কিভাবে কাস্টমার ব্যবহার করবে তার জন্য আমরা তাকে একটা গাইডলাইন দিলাম। তার ভিতরে যে অনিশ্চয়তা ছিল, ওই অনিশ্চয়তাটাকে আমরা মাইনাস করে দিলাম। তো এই দুইটা পেইন পয়েন্টকে কাজে লাগিয়ে কিভাবে আমরা গডফাদার অফার তৈরি করতে পারি, সেটা আমরা এখন দেখি। তো প্রথমত আমি বাম পাশে কলামে রেখেছি কি, যে কিভাবে একটা সাধারণ পোস্ট হবে সেটা। যেমন যে অর্ডিনারি সেল করছে সে সাধারণত এভাবে লিখবে, দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড 10%, 100% অথেন্টিক, স্টক লিমিটেড, দাম 1150 টাকা, অর্ডার করতে ইনবক্স করুন, অথবা অনেকে দাম দেয় না, বলে যে ইনবক্স পার প্রাইস, বা অর্ডার করতে ইনবক্স করুন, এই ধরনের জিনিস। এর ফলাফল কি হবে, কাস্টমার আরো 5 থেকে 10টা পেজে গিয়ে সে দাম চেক করবে।
তারপর ওখান থেকে হয়তো যে প্রাইসের দাম সে কম পাবে সেটা থেকে নিবে, অথবা সে হয়তো নকল কিনে নিয়ে চলে যাবে। এখানে হলো কি যে সেলারের হাতে কোনো ক্ষমতা নেই আসলে, সেটাকে কন্ট্রোল করতে পারছে না। যখন সে দাম বলবে তারপরে আসলে তার আর কোনো কিছু কাস্টমারকে বলে বোঝানোর কোনো ক্ষমতা তার আসলে নাই। তো এটা থেকে আমরা কিভাবে গডফাদার অফারে যেতে পারি? গডফাদার অফারে কিছু এলিমেন্টস থাকে, আমরা দেখেছিলাম যে সমীকরণের উপরে দুইটা পার্ট থাকে, নিচে দুইটা পার্ট থাকে। এই এলিমেন্টস গুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি? তো স্কিন কেয়ার প্রোডাক্ট মানে আসলে কি যে দাম কমানো না। আপনার কাছ থেকে কাস্টমার বলতেছে যে ভাই আরেক পেজে 50 টাকা কম আছে, আপনি কেন বেশি রাখতেছেন, আপনি আবার একটু কম নেন, আপনার কাছ থেকে আমি নেই, আপনার রেগুলার কাস্টমার, এই ধরনের কথাবার্তা বলতে পারে। তো কাস্টমার কথা শুনে আপনি কনভিন্সড হয়ে গেছেন, ঠিক আছে রেগুলার কাস্টমার আসলে 10 টাকা কম দাও। ব্যাপারটা আসলে এরকম না। স্কিন কেয়ার প্রোডাক্ট মানে আসলে কি দাম কমানো না, আপনি কনফিডেন্স সেল করবেন তার কাছে। অফারের নাম তাহলে কি কেমন হতে পারে? যেমন আমি এখানে একটা নাম দিয়েছি কি একনি মার্ক ইরেজার কিট। এই একনি মার্ক মানে হয়তো দাগ মুক্ত করার জন্য আপনি এরকম একটা কিট নাম দিলেন। দেখুন প্রোডাক্টের নামটা আসলে কিভাবে হবে, প্রোডাক্টের নাম হবে সলিউশনের নামে। দুঃখিত, প্রোডাক্টের নামে না, আসলে আমরা যে অফারটা বানাবো এই অফার নামটা হবে আমাদের সলিউশনের নামে। আপনি কি সলিউশন দিচ্ছেন তাকে, ওই সলিউশনের নামে হবে। প্রোডাক্টের নাম আপনার আমাদেরকে এখন থেকে প্রোডাক্টের নাম ভুলে যেতে হবে। আমরা প্রোডাক্টের নাম দিয়ে কোনো রকম টাইটেল বানাবো না। যদি এগুলো কন্টেন্ট লেখার সময় আমি দেখাবো মার্কেটিং পার্টে গিয়ে। তো এখন পর্যন্ত আমরা এতটুকু শিখি অন্তত, যে প্রোডাক্টের নামে না, আমাদের অফারের নাম হবে কি, গডফাদার অফারের নাম হবে সলিউশনের নামে। তো এই অফারে কি কি থাকতে পারে? এক ফার্স্টে আমার মেইন প্রোডাক্টটা থাকবে। যেমন আগের জোন বাম পাশের কলামটা আপনারা দেখতে পাচ্ছেন, বাম পাশে সে এখানে শুধুমাত্র অর্ডিনারি সেল করছিল, অর্ডিনারি নিয়াসিনামাইড দিচ্ছে এটা। তো এখানে দেখুন যে ডান পাশে কি করা হয়েছে, মেইন প্রোডাক্টটা থাকছে এবং সেখানে দেখুন আমি প্রাইস কিন্তু 50 টাকা বাড়াই দিয়েছি। কেন? কারণ এখানে আমি আরো অনেক এক্সট্রা ভ্যালু দিব তাকে। তার জন্য হয়েছে কি বাজার দরের থেকে আমি আরো 50 থেকে 100 টাকা বাড়াই দিয়েছি। তো কাস্টমার এসে আমাকে এখানে এসে বলতে পারবে না আপনার প্রাইস কিন্তু বাকিদের থেকে 50 টাকা বেশি রাখতেছেন, এরকমটা বলার সুযোগ পাবে না। কেননা নিচে বোনাস অন শুরু হচ্ছে। বোনাস অনেক কি দিচ্ছে, আমি তাকে একটা রুটিন দিচ্ছি, একটা প্রিন্ট করা স্কিন কেয়ার ক্যালেন্ডার বা রুটিন কার্ড দিচ্ছি। সে কখন মাখবে, কত ফোঁটা মাখবে, তারপর এরপর ওইটা ব্যবহার করার পরে তার কোনো সানস্ক্রিন লাগবে কিনা, সবকিছু তার ওখানে লেখা থাকবে। তাকে এটা চ্যাট জিপিটির কাছ থেকে জিজ্ঞেস করা লাগবে না, বা ইউটিউবে গিয়ে তাকে টিউটোরিয়াল দেখা লাগবে না, আমি তাকে এটা প্রোভাইড করব। এবং খুব সুন্দর করে আমি আমার ব্র্যান্ডের লোগো দিয়ে ব্র্যান্ডিং করে একটা কার্ড বানাবো, নীলক্ষেত থেকে আমরা বানিয়ে নিয়ে যাব। পাইকারি এক গাদা বানিয়ে নিলে ওখানে আপনার খুবই কম খরচ পড়বে। একবার ডিজাইন করবেন আপনি, তারপর বারবার ওটা ব্যবহার করতে পারবেন। বোনাস দুই কি থাকছে, একটা টুল দিলাম আমরা, টুলস একটা ফ্রি টুল দিতে পারি। কেমন? যে সিলিকনের ফেস স্ক্রাবার বা হেয়ার ব্যান্ড এই জাতীয় কিছু একটা দিলাম। এগুলো পাইকারি কিনলে আসলে খুব কম খরচে আপনার হয়ে যাবে, কিন্তু কাস্টমারের চোখে এটার ভ্যালু অনেক বেশি। এবং আপনি যখন একটা সুন্দর করে প্যাকেজিং করে এই জিনিসগুলো দিবেন, তখন এটার ভ্যালু আসলে আরো অনেকগুলো বেড়ে যাবে। প্যাকেজিং নিয়েও আমি আসলে কথা বলবো সামনের দিনগুলোতে সুযোগ হলে, কারণ প্যাকেজিংটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর বোনাসটা কি থাকছে? 3 নম্বর বোনাসটা বললাম কি অ্যাক্সেস, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাক্সেসটা আপনি দিচ্ছেন, যে আপনার প্রাইভেট হোয়াটসঅ্যাপ সাপোর্ট আপনি দিচ্ছেন। আপনি এভাবে লিখছেন যে আপনার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে সে সাপোর্ট নিতে পারবে। যে ব্যবহারের 3 দিন পর যদি কোনো সমস্যা হয় সেজন্য আপনাকে নক দিতে পারে, যে আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনেছে। এখন আপনি যদি তাকে এতটুকু সাপোর্ট না দিতে পারেন, তাহলে তো সে আপনাকে ভরসা করবে না। কিন্তু আপনি যখন সাপোর্ট দিবেন তখন সে অর্ডার করার সময় এটা ভাববে যে না, এটা কেনার পরে তো আমি এই লোকটাকে পাচ্ছি, তো পালাই যাচ্ছে না। এবং লাস্ট আলটিমেট গ্যারান্টি, এইটা হচ্ছে কি দ্য ট্রাস্ট বম। কিভাবে এটা কাজ করবে? যে আমি একটা বারকোড দিয়ে দিলাম, যেটা আসলে দেওয়ার মতন বলা যায় যে কলিজা আসলে খুব বেশি সেলারের নাই। আপনি যদি এটা দিতে পারেন, তো আপনি অলরেডি বাজারের প্রায় 99% সেলারকে আপনি টপকায় আসছেন। আপনার সাথে কম্পিটিশন আসার মতো লোক আর থাকবে না, কারণ এই জিনিস দিতে গেলে ওই রকম কলিজা থাকা লাগবে। আমি বারকোড দিয়ে দিলাম, যদি কেউ স্ক্যান করে নকল প্রমাণ করতে পারে, তাহলে 10 গুণ টাকা ফেরত। যে অ্যাডমিশনের সময় ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশনের বইগুলো বের হয়, ওখানে আপনারা হয়তো জয়কলির নাম শুনে থাকবেন। ওরা এই জিনিসটা করতো, যে ওরা বলতো যে ওদের গাইড থেকে যদি প্রশ্ন কমন না পড়ে অ্যাডমিশনে, তাহলে ওরা 10 গুণ দাম ব্যাক দেবে, এরকম একটা অফার ওরা দিয়ে রাখতো। ওদের প্রত্যেকটা বইয়ের পিছনে এটা লেখা থাকতো। তো রিসেন্ট টাইমে দেখছি ওই অফারটা ওরা বই থেকে উঠাই দিয়েছে, আমি এটা খোঁজার চেষ্টা করেছিলাম। কিন্তু এই ধরনের অফার আসলে বাজারে আর কেউ দেয় না, ওরা দিয়েছে। এগুলো দেখে মানুষ কিন্তু কিনতেছে। তো আপনি এরকম একটা জিনিস দিতে পারেন, যেটা দিলে আপনার কাস্টমার একটা ভরসা পাচ্ছে। আবার ওটা হচ্ছে কি কম্পিটিশন, কম্পিটিশনকে যে কিল করার কথাটা আমি বলেছিলাম, যে কম্পিটিশন অর্থাৎ আমরা কম্পিটিটর এটা দিতে গেলে তার কলিজা কাঁপবে আসলে, যে ওই এটা দেওয়ার তার পক্ষে সম্ভব না। আপনাকে ঠিক এরকম একটা জিনিস দিতে হবে, এটাকে কপি করা অতটা সহজ না। এই যে জিনিসগুলো আপনি এখানে যে সাজিয়েছেন, গুছিয়ে একটা জিনিস বানালেন, এত জিনিস তার পক্ষে দিয়ে পসিবল না। ঠিক ওভাবে আপনাকে অফারটা সাজাতে হবে। তো সাধারণভাবে কিভাবে আমরা পোস্টার লিখে থাকি সেটা আমি দেখালাম। আর গডফাদার অফারটা কেমন হতে পারে সেটা আমরা দেখালাম। ডিফারেন্স খুব বেশি না, কিন্তু ভ্যালুর দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে অনেক ডিফারেন্স। এখন প্রশ্ন হচ্ছে এটা কি বাংলাদেশে কাজে দিবে? তো বাংলাদেশে স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমাররা খুব বেশি কনফিউজ থাকে।
কেন থাকে? একটা নকল, আরো অনেক কিছু থাকে এখানে। তার মধ্যে থেকে ধরুন আমরা যদি তাদের দিকটা চিন্তা করতে যাই, তাহলে আসলে কি হয় যে তারা আসলে কি, তারা কোনো সিরাম কিনতে চাচ্ছে না, বা সিরাম বা কোনো ফেস ওয়াশ এই ধরনের কোনো কেমিক্যাল কিনতে চাচ্ছে না। তারা কি কিনতে চায়? তারা কিনতে চায় আসলে ব্রণ বা দাগ দূর হোক, এইটা চায়। সমাধান, তার সমাধান বলতে কি, তার একটা প্রবলেম আছে, কি তার ত্বকে হয়তো ব্রণ আছে বা দাগ আছে, সে চাচ্ছে এই জিনিসটা দূর হোক। ব্যাস, শুধু এটুকু চাচ্ছে সে। এখন আপনি ওকে কেমিক্যাল ধরাই দিচ্ছেন না কি দিচ্ছেন, সেটা সে কেয়ার করে না। তো এখানে দেখুন, আমি কিছু বিষয় এখানে একটা টেবিল করে বানিয়ে রেখেছি। আমি যদি একটা একটা করে পয়েন্ট ধরি, তো প্রথমত আমরা কি করলাম, আমরা যে অফারটা বানালাম সেই অফারের নামটা আমরা প্রোডাক্টের নামে দেইনি, আমি সলিউশনের নামে দিয়েছি। কেননা মানুষ নিয়াসিনামাইড চিনে না। কয়জন মানুষ নিয়াসিনামাইড চিনে? কয়জন মানুষই বা আপনার কাছে ইউটিউবে গিয়ে টিউটোরিয়াল দেখে? হ্যাঁ, এখনকার স্মার্ট যে জেনজি পোলাপান আছে তারা হয়তো অনেকেই জানে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই হয়তো এই জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখে না। অনলাইন শপিং এর ক্ষেত্রে এখনো পর্যন্ত দেখা যায় 5 থেকে 10% মানুষ হয়তো অনলাইনে শপিং করে, তার মধ্যে এখনো বেশিরভাগ মানুষই অফলাইন শপিং করে থাকে। কিন্তু এটার পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, আর ওই সুযোগটা আমাদেরকে নিতে হবে। আপনি যদি স্টার্টিং দিক থেকে, অর্থাৎ এখনো বা এই 2026 সালে আসলে অনেক বেশি কঠিন হবে, কারণ আগে যেভাবে মানুষজন অনলাইন বিজনেস গুলোতে আসতো, এই বছরে তার পরিমাণটা অনেক গুণে বাড়বে। কারণ এআই যেভাবে আগাচ্ছে, সবকিছুকে সে সহজ করে দিচ্ছে, ফলে মানুষের জন্য এন্ট্রি লেভেলে যে ব্যারিয়ারটা ছিল, এটা কমে যাচ্ছে, তারা আরো খুব সহজে বিজনেসে ঢুকতে পারছে। তো এই জায়গাতে যদি আপনার নিজের পজিশন স্ট্রং করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার কম্পিটিটর থেকে স্মার্ট থিঙ্ক করতে হবে, আপনার সিস্টেমটাকে সেভাবে স্ট্রং করে বিল্ড করতে হবে। তো মানুষ আসলে নিয়াসিনামাইড চেনে না, কিন্তু তারা একনি মার্ক অথবা দাগ ব্রণ এগুলো দূর করতে চায়। তো আপনি সেই জায়গাতে ফোকাস করেছেন। আমরা যে অফারটা বানিয়েছি, সেই অফারটাতে আমরা দেখিয়েছি যে এটা তাকে একটা সলিউশন দিবে। তো সলিউশনে ফোকাস করলে সেল দ্রুত হবে। 2 নাম্বার ইউসেজ গাইড, আমরা যে 1 নাম্বার বোনাসটা দিয়েছিলাম, সেখানে আমরা কি দেখিয়েছি যে সে কিভাবে এটা ব্যবহার করবে, কখন কি মাখবে না মাখবে, সব একেবারে ইন ডিটেলস আমরা এখানে একটা গাইডলাইন থেকে দিয়ে রেখেছি। তো বাংলাদেশে ক্ষেত্রে দেখা যায় কি, বেশিরভাগ মেয়েরা ভুলভাবে সিরাম গুলো ব্যবহার করে, ফলে তাদের স্কিন, অনেকের স্কিন এর কারণে নষ্ট হয়ে যায়। তো আপনি যখন গাইডলাইন তাকে দিচ্ছেন, তখন আপনি তার কাছে শুধু একটা বিক্রেতা না, আপনি তার কাছে শুধু একজন সেলার না, আপনি একজন এক্সপার্ট হয়ে যাচ্ছেন। আপনার আলাদা করে এক্সপার্ট হওয়ার দরকার নেই, আপনি যেটা তাকে লিখে দিচ্ছেন, ওই জিনিসটা আপনি, সে যদি হোয়াটসঅ্যাপ করে, আপনি ওইটাই তাকে লিখে দিবেন। অথবা আপনার যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো সম্পর্কে আপনি গুগল থেকে একটু জিনিস জেনে নিন। আপনি জেমিনাই 3 প্রো আছে, ওটা খুবই এক্সপার্ট, ওখান থেকে ব্যবহার করে আপনি দরকার পড়লে কিছু জেনে নিন। ইউটিউব থেকে 2-4টা রিভিউ দেখে নিন, দেখে নিয়ে আপনি কিছু বেসিক থেকে একটু বেশি আইডিয়া রাখুন, আপনার কাস্টমার থেকে একটু বেশি আইডিয়া রাখুন, যেন কাস্টমার আপনাকে কোশ্চেন করলে আপনি হোয়াটসঅ্যাপে তাকে একটা সাপোর্ট দিতে পারেন। সে কিভাবে ব্যবহার করবে, কতদিন এটার মেয়াদ থাকবে, কতদিন এই জিনিসটা ভালোভাবে ব্যবহার করা উচিত, এই বিষয়ে কিছু টিপস আপনাকে যেন দিতে পারেন। তারপরে বোনাস 3 নাম্বার আমরা দেখেছিলাম কি, আমরা তাকে একটা সাপোর্ট দিচ্ছি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব দরকার। কেননা আমাদের দেশের সবগুলো দেখা যায় কি, একবার বেসে ব্লক করে দেয়, এগুলো হচ্ছে গুলিস্তান টাইপের। তো গুলিস্তানের বিজনেস সম্পর্কে হয়তো আপনাদের আইডিয়া আছে, ওরা কি করে। এটা আমার নিজের একটা এক্সাম্পল আছে, আমি ঢাকাতে আসি 2014 সালে। ওই বছর আমি এটা ফেস করি। আমি এক ফ্রেন্ডের সাথে হয়তো যাচ্ছিলাম আমরা গুলিস্তানে, ওরা কি করে, রাস্তার পাশে যাওয়ার সময় ওরা হাত ধরে টান দেয়, অথবা গেলেই প্রোডাক্ট, ওদের গুলিস্তানের সবগুলো সবগুলো আপনারা ওরকমভাবে দেখেছেন। ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি আসলে গুলিস্তানে ওই দিকে মনে হয় ফার্স্ট টাইম গেছি, এবং ওই সময় আমি এটা ফেস করেছি। তো তারা প্যান্ট বলুন বা শার্ট বলুন, এই জিনিসগুলো বেচার জন্য কি ধরনের চেষ্টাটা করে, তারা বলে কি, যে আগে আপনার কাছ থেকে এটা দেখাবে, দেখানোর পরে তারা একটা দাম যদি আপনি তার কাছে জিজ্ঞাসা থেকে কিভাবে বের করতে, কিভাবে জিনিসটা ব্যবহার করতে হবে, এরকমের একটা ইউসেজ গাইড অথবা একটা ভিডিও, ছোট একটা ভিডিও, অনেকেই দেখেন না, ওই যে যারা আসলে এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো সেল করে, তাদের পেজ গুলোতে গেলে দেখবেন যে সারাদিন ধরে শুধু মাখতেছে, লাইভ এসে মাখছে, দেখাচ্ছে, এগুলো করতেছে। ভাই, সারাদিন ধরে মাখা তো দরকার নাই, আপনি একটা ছোট করে একটা ভিডিও বানান না, 1 মিনিটের হোক, 1.5 মিনিটের হোক, 2 মিনিটের হোক, ভিডিওটা বানিয়ে ওটা আপনি প্রাইভেট করে রাখুন, ইউটিউবে আনলিস্টেড করে রাখুন। তখন আপনার কাছ থেকে কেউ কিনবে, আপনি আপনার প্রোডাক্টের গায়ে ছোট একটা বারকোড দিয়ে দিন, একটা কিউআর কোড বানায় ফেলুন। ওই কিউআর কোড স্ক্যান করলে তবেই সে ওই ভিডিওটা সে দেখতে পাবে, অথবা আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপে তাকে এটা সেন্ড করবেন। এই ধরনের ভাবে যখন আপনি এক্সট্রা ভাবে এরকম ভাবে দিচ্ছেন, যে এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে, তার একটা স্পেশাল ভিডিও, ছোট্ট একটা 1 মিনিট 2 মিনিট একটা ভিডিও দিলেন, বা একটা পিডিএফ গাইড দিলেন, বা কিছু কার্ড দিলেন, এই ভিডিওটা তার কাছে অনেক বেশি পরিমাণের ভ্যালু ক্রিয়েট করবে। ফেসবুকে যে একজন মেয়েকে দেখাচ্ছে, এটা থেকে এটা অনেক বেশি কাজে দিবে। হ্যাঁ, আপনি ওটা দেখাতে পারেন, আপনার যদি এই ধরনের সুযোগ থাকে, যে লাইভে মেখে দেখানো, এটা মাখতেছি মানে কি, জিনিসটা ভালো আছে, এটা দেখায় তারা। তো মাখার পরে কি হবে, এটা মাখলে কি হবে, বা কিভাবে মাখতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এরকম একটা ডিটেলস গাইড ওরা খুব একটা দেয় না, বা খুব একটা আমি দেখি না। আপনি এটা অ্যাড করতে পারেন আপনার অফারের ক্ষেত্রে। তারপর 3 নাম্বার হচ্ছে কি বান্ডেলিং, যখনই আপনার সুযোগ আছে আপনি বান্ডেল করুন, আপনি সিঙ্গেল প্রোডাক্ট না বিক্রি করে আপনি বান্ডেল বানান। বান্ডেল বানান, আপনি অফার তৈরি করুন। আপনি শুধু সিরাম না বেচে সিরামের সাথে ফেস ওয়াশ প্লাস সানস্ক্রিন একসাথে করে দিন। ফেসবুক পেজের ক্ষেত্রেও আমরা এটা করতে পারি। এটা যে শুধুমাত্র যাদের, যাদের শুধু বড় বড় পেজ আছে তারাই করবে এমন না।
আমরা পেজ থেকে বসে বসে এগুলো করতে পারি। আপনি সিরাম, তার সাথে একটা ফেস ওয়াশ, তারপরে মানে রিলেভেন্ট যেসব প্রোডাক্ট গুলো আছে সেগুলো মেখে আপনি একটা ফুল সলিউশন বানান, যে রিলেভেন্ট একটা জিনিস আমি দিলাম, এটার সাথে আর আশেপাশে কি লাগে। যেমন এখানে আমি বান্ডেলিং সম্পর্কে একটা থিঙ্কিং শেয়ার করি, সেটা হচ্ছে স্টিভ জবস এর। স্টিভ জবসকে আপনারা কিভাবে চিনেন আমি জানি না, হয়তো অনেকে মনে করতে পারে যে অ্যাপলের সিইও ছিল এই, বা একজন বিরাট ইঞ্জিনিয়ার, অ্যাপল আবিষ্কার করছে এরকম। আসলে স্টিভ জবস কিন্তু অ্যাপলের যে মেইন জিনিসগুলো প্রোডাক্ট, এটা কিন্তু সে বানায়নি, এটা বানাইছিল আসলে তার যে পার্টনার ছিল স্টিভ ওজনিয়াক, এটা তার আবিষ্কার মূলত। উনি ছিল মূলত আসলে ইঞ্জিনিয়ার, আর স্টিভ জবস মূলত একজন মার্কেটার, তাকে আমরা লিজেন্ডারি মার্কেটার বলতে পারি। আমি যেমন অ্যালেক্স হরমোজার এটাতে শুরু করেছিলাম, আমি তো আজকে সেশনের শেষ দিকে এসে স্টিভ জবসকে দিয়ে শেষ করতে পারি। তো স্টিভ জবস হচ্ছে যে এই যাবৎকালের সবচেয়ে টপ রেটেড যে সমস্ত মার্কেটার গুলো ছিল বা লিজেন্ডারি মার্কেটার আছে তার মধ্যে একজন উনি। তো ওনার যে অ্যাপল আবিষ্কার বা অ্যাপলের যে মার্কেটিং সিস্টেম ছিল এটা ছিল, এটাকে এখানে একটা রিপল ইফেক্ট। রিপল বলতে রিপল বলতে বোঝায় কি, যে পানিতে যে ঢেউ তৈরি হয়, অর্থাৎ পানির মধ্যে আপনি যদি একটা ঢিল ছুড়ে দেন তাহলে দেখবেন যে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে ওই ঢেউগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে একসময় কুলে গিয়ে আস্তে পড়ছে। তো এই যে ঢেউ তৈরি হয়, এই বিষয়টাকে বলা হয় কি রিপল ইফেক্ট। ওইটা ওইটা তার মার্কেটে বা অ্যাপলের আবিষ্কারটা বা তার যে মার্কেটিং পলিসি ছিল, সেটা কিভাবে মার্কেটে রিপল ইফেক্ট তৈরি করছে সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলি। অ্যাপল কি করে দেখুন, অ্যাপল কি করে, তারা একটা আইফোন সেল করে। ওই আইফোনের সাথে কি করে, ইভেন তারা একটা চার্জার পর্যন্ত দেয় না, হেডফোন তো দূরে থাক, তারা একটা চার্জার পর্যন্ত দেয় না। তো আপনি যখন একটা আইফোন কিনতেছেন তখন আপনাকে আনুষঙ্গিক আরো অনেক জিনিস মার্কেটে কিনা লাগতেছে, নাহলে আপনি আইফোন ইউজ করতে পারবেন না। আপনি ওদের ম্যাক কিনবেন, ওই ম্যাক কেনার পরে আপনাকে এক্সট্রা আরো অনেক কিছু কিনতে হবে, নাহলে আপনি ওই ম্যাক ইউজ করতে পারবেন না। তার মানে ওরা যে প্রোডাক্ট আমাদেরকে দিচ্ছে সেটা সিঙ্গেল হ্যান্ডেড ইউজ করা যায় না, ওর সাথে অনেক কিছু লাগে। অ্যাপলের অ্যাপ গুলো আমাদের কিনে নিয়ে লাগে, আমরা প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডের অ্যাপ গুলো সব ফ্রিতে ডাউনলোড করি, কিন্তু অ্যাপল ইউজ করলে আপনাকে কি করতে হবে, অ্যাপ কিনে নিতে হবে। তারপরে ওদের আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো ওদের জিনিসগুলো ইউজ করতে গেলে তো আমাকে কিনে লাগতেছে। তারপরে এটা ধরুন যে আইফোনের সাথে আপনার কি কি লাগবে, আপনার ফোনের একটা কভার লাগতেছে বা চার্জার, হেডফোন, এই ধরনের জিনিসগুলো যদি আমি বলি, তারপরে অ্যাপ গুলো আছে। তো এই সমস্ত জিনিসগুলোর কথা যদি আমি একসাথে করি, তো এই সব জিনিসগুলোকে অ্যাপল একা করতেছে? ওদের অ্যাপগুলোকে অ্যাপল একা বানাইতেছে? নাকি ওই হেডফোন, চার্জার, এই ধরনের হাবিজাবি জিনিসগুলো যা যা আছে এগুলোকে অ্যাপল বানাইতেছে? বানাইতেছে না, এগুলো ওনারা বানাচ্ছে। তার মানে অ্যাপল, স্টিভ জবস কি করেছে, সে মার্কেটে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করেছে। এটাই হচ্ছে রিপল ইফেক্ট। তো রিপল ইফেক্ট থেকে আমরা কি শিখবো? আমরা শিখবো, আমি একটা প্রোডাক্ট যে কাস্টমারের কাছে বিক্রি করছি, এটা কিভাবে আমরা একটা ফুল কম্বিনেশন বানাতে পারি, ফুল সলিউশন বানাতে পারি। অথবা আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, যেমন ফ্ল্যাট মব যে আমাদের রাসেল ভাই আছে, উনি উনি যে প্রোডাক্ট গুলো বিক্রি করতেছেন, ওনার যে কাস্টমারের সমস্যাগুলো তিনি যেভাবে ফাইন্ড আউট করতেছিলেন, ওগুলো পড়ে আমার কাছে মনে হচ্ছিল কি উনি মূলত সার্ভিস দিবেন। কেন? কারণ তিনি ওইভাবে সমস্যাগুলোকে উঠাই নিয়ে আসছেন। তো ওনার হয়তো এখন শুধুমাত্র প্রোডাক্ট আছে, এটার সাথে সাথে কিন্তু খুব সহজে তিনি চাইলে কি করতে পারে, তার সাথে সাথে সার্ভিসটা অ্যাড করে ফেলতে পারে। এভারেজ অর্ডারের ভ্যালু বেড়ে যাবে। আপনি যদি 2 টাকার করে 2 টাকার আইটেমের প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে সেখানে আপনার এভারেজ অর্ডারের ভ্যালু কম। বা মনে ধরলাম আপনার একটা প্রোডাক্টের দাম 2 টাকা, একটা দাম 4 টাকা, একটা দাম 5 টাকা। তো এভারেজ করলে আমরা কি পাবো, ওই 3টা গড় করে যে মানটা আসবে। তো সেখানে আপনি ধরুন সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করতেছেন যেগুলোর দাম হচ্ছে 1000 টাকা করে। এখন আপনি যখনই 1000 জায়গায় 1200 টাকা করে প্রোডাক্ট বিক্রি করা শুরু করবেন, তখনই আপনার এভারেজ অর্ডারের ভ্যালুটা বেড়ে যাবে। আর এটুকু অন্তত আপনারা শিওর থাকবেন, যে কাস্টমার আপনার কাছ থেকে 1200 টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে, ওই কাস্টমার আপনার সাথে ঝামেলা করবে না, বা ওই কাস্টমারের লাইফ টাইম ভ্যালু বেশি থাকে, এলটিভি বলে এগুলোকে। আমি সামনের দিকে এগুলো আসবে, এই পার্ট গুলো আমরা আসলে আস্তে আস্তে কভার করবো, এই যে ভ্যালুটা ওই ধরনের জিনিসগুলো কিভাবে বলে। তো আজকের কাজ থাকছে 4টা প্রশ্নের উত্তর লেখা। যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনার কাস্টমারের স্বপ্ন বা কাঙ্ক্ষিত ফলাফলটা কি? আচ্ছা, আমি যদি আমাদের সমীকরণটা আরেকবার যাই, তাহলে আমাদের গডফাদার অফার তৈরি করার জন্য আমরা একটা সমীকরণ এখানে দেখিয়েছি, যে আসলে গডফাদার অফার তৈরি করতে আমাকে ভ্যালু পার্টটা বুঝতে হবে। আর ভ্যালু হচ্ছে পিওর অঙ্ক। এখানে একটা সমীকরণ আছে, যে সমীকরণের বাম পাশে ভ্যালু আছে এবং ডান পাশে উপরে 2টা মান আছে, স্বপ্ন বা কাঙ্ক্ষিত ফলাফল এবং সাফল্যের নিশ্চয়তা। কাস্টমার যে সাকসেস হবে আমার প্রোডাক্টটা ব্যবহার করে, তার আমাকে নিশ্চয়তা দিতে হবে। আর নিচে সময় ক্ষেপণ, এটা এই রেজাল্টটা পাইতে তার কতক্ষণ সময় লাগতে পারে, অথবা আমার প্রোডাক্টের ডেলিভারি টাইমটা কেমন, এবং এটার জন্য তাকে কতটুকু কষ্ট বা ত্যাগ স্বীকার করতে হবে। এই যে 4টা মান আছে, এই 4টা মানের মধ্যে উপরের মান 2টাকে আমাদের বাড়াতে হবে, নিচের মান 2টাকে আমাদের কমাতে হবে, তাহলে আমরা ওভারঅল ভ্যালুর মানটা বাড়াতে পারবো। তার জন্য আপনাদের কাছে আজকে কাজের জন্য আমার কাছে 4টা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার কাস্টমারের স্বপ্ন বা কাঙ্ক্ষিত ফলাফল কি, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন এখানে আমি কয়েকটা জেনারেল কিছু পয়েন্ট দিয়ে রেখেছি, যে যেমন কাস্টমার চাই কি 5 কেজি ওজন কমাতে, অথবা নিজেকে সুন্দর দেখাতে চায়, যে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে সে চাচ্ছে নিজেকে সুন্দর দেখাতে, বাকিদের সামনে গেলে তার ভিতর যেন কনফিডেন্স পায় সে, এই কনফিডেন্সটার জন্য। অথবা যে মাশরুমের মতন হেলদি প্রোডাক্ট
যে নিবে সে চাইবে কি, যে আইডিয়াল স্বাস্থ্য ধরে রাখতে, অথবা সে একটা তার বডি ওয়েটটা ধরে রাখতে চাচ্ছে, অথবা সে হয়তো একটা হেলদি লাইফ স্টাইল লিড করতে চাচ্ছে, এরকম কিছু হতে পারে। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে অবশ্যই কাস্টমারের জুতোয় পা রেখে এই প্রশ্নের উত্তরটা ভাবতে হবে। মানে এরকম না যে আমি একটা মন গড়ার মতো কিছু ভেবে নিলাম, এরকম না। আপনি ভাববেন যে আমি যদি আমার কাস্টমার হই, তাহলে আমি কি রকমের স্বপ্ন বা কাঙ্ক্ষিত মানে ফলাফলটা আশা করি এখান থেকে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বিশ্বাস। কাস্টমারকে এখন এটা তো বিশ্বাস করাতে হবে যে আপনি তাকে একটা স্বপ্ন দেখালেন যে ভাই এই আমার প্রোডাক্ট, এটা ব্যবহার করার ফলে আপনি এই জায়গাতে পৌঁছে যাবেন। তো এখন এটা তো আপনার বিশ্বাস করানো লাগবে। বিশ্বাস করানোর জন্য আপনি তাকে কিসের প্রমাণ দিবেন? আপনি এমন করতে পারেন যে আপনার 50 জন কাস্টমারের বিফোর আফটারের ছবি দিয়ে দিতে পারেন তাকে, অথবা একটা ভিডিও টেস্টিমোনিয়াল দিতে পারেন কাস্টমারের কাছ থেকে 1 মিনিটের বা 45 সেকেন্ডের একটা ভিডিও টেস্টিমোনিয়াল আছে আপনার কাছে, আপনি ওটা দিতে পারেন, এটা দেখাতে পারেন, তাহলে সে বিশ্বাস করবে আপনাকে। 3 নম্বর পয়েন্ট এসে ডেলিভারি বা রেজাল্টের সময় কমানো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডেলিভারির সময়টা যত কমায় নিয়ে আসা যেতে পারে। তো এখন সারা বাংলাদেশের মধ্যে তো আর আমরা ডেলিভারি সময় কমাতে পারতেছি না, কিন্তু আমরা কাস্টমারকে একটা দেখাতে পারি কি যে ঢাকার মধ্যে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিব, অথবা 24 ঘন্টা ডেলিভারি দিব, বা পাঠাবের যে সেম ডে ডেলিভারি যে সিস্টেম আছে আমরা ওইটা নিতে পারি। এক্সট্রা মানে তাদের কাছে আমরা এক্সট্রা চার্জ করব, অপশন রাখতে তো আমার সমস্যা নেই, এটা আমরা রাখতে পারি। অথবা আপনার যদি সামর্থ্য কুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে থেকেও যে ডেলিভারি টাইমটা আছে এক্সট্রা চার্জ ছাড়াও হয়তো নর্মাল চার্জের মধ্যেও আপনি এটা করতে পারেন, যে সুপার এক্সপ্রেস ডেলিভারি দিলেন। তো এই ডেলিভারি নিয়ে একটা এক্সাম্পল এখানে শেয়ার করি, যে 1980-র দশকে ডমিনোস পিৎজা, আপনারা ডমিনোস পিৎজার নাম জানেন। তো এরা একটা প্রবলেমের মধ্যে পড়ে, যে তখন পিৎজা হাট বা আরো যে সমস্ত পিৎজা বড় বড় কোম্পানিগুলো ছিল, অবশ্য আমেরিকান কোম্পানি সবগুলোই, তো ডমিনোস পিৎজা একটা জিনিস ফেস করলো, যে মার্কেটে আসলে তাদের শেয়ার কমে যাচ্ছে, অথবা তাদের কম্পিটিশন বেড়ে গেছে। তো তখন তাদের যে সিইও ছিল ওই সময়ের সিইও, টম টম নামে এক ব্যক্তি, ভদ্রলোক ছিল, উনি একটা ক্যাম্পেইন চালু করে দিলেন কি, যে 30 মিনিটস অর ইটস ফ্রি, মানে 30 মিনিটের মধ্যে অর্ডার করা 30 মিনিটের মধ্যে যদি আপনি পিৎজা ডেলিভারি না পান, তাহলে এই পিৎজা পুরোটা ফ্রি, আপনার টাকা দেওয়া লাগবে না। এই একটা ক্যাম্পেইন চালু করার পর পর দেখা গেল কি তারা পাবলিকের মধ্যে মানে পুরো নেশনের মধ্যে একটা সেন্সেশন তৈরি হয়ে গেল, যে 30 মিনিটের মধ্যে ডেলিভারি, না হলে পুরোটাই ফ্রি, কোনো দাম দেওয়া লাগবে না। তো মানুষ এটা টেস্ট করার জন্য বাঙালিদের মধ্যে যদি এই ধরনের অফার কেউ দেয়, তাহলে ওই কোম্পানি আসলে দেখা যাবে যে মানে বানাতে পারতেছে না, বানাতে পারতে হয়তো মারা মারা যাবে, এরকম একটা অবস্থা হবে। মানে বাঙালি টেস্ট করার জন্য হলে ওই জিনিসটা অর্ডার দিবে। তো এই যে অর্ডারটা তারা এটা সিস্টেমটা চালু করছিল, এটা বেশ অনেকদিন ছিল, এবং 97-এর দিকে হয়তো সম্ভবত এই এরকম একটা সালের দিকে পরবর্তীতে গিয়ে এটা তারা একবার অফ করে দেয়, অনেক সমস্যা তৈরি হচ্ছিল এখানে। কিন্তু তাদের যে অফারটা তারা ক্যাম্পেইনটা রাখছিল, সেটা মূল বিষয়টা কি, যে তারা বললো কি যে 30 মিনিটের মধ্যে ডেলিভারি, না হলে এটা ফ্রি। তো এটা দেখুন কাস্টমারকে একটা নিশ্চয়তা দিচ্ছে যে আমি এখন অর্ডার দিচ্ছি, এই পিৎজা 1 ঘন্টা পরে এসে ঠান্ডা হয়ে যাবে বা ভালো লাগবে না, এ ধরনের কোনো কিছু নাই, 30 মিনিটের মধ্যে এটা ডেলিভারি পাবো, গরম গরম খেতে পারবো, সেটা নিশ্চয়তা পাচ্ছে। এর থেকে তাদের ডেলিভারি ব্যাপক হারে বেড়ে গেল। তো তারা কি করছে, ডেলিভারি টাইমটা কমাই দিয়েছে, এবং এটা দিয়ে তারা পুরো নেশ বা একেবারে কান্ট্রির মধ্যে, পুরো আমেরিকার মধ্যে তারা একটা সেন্সেশন বনে গেছিল, এবং তারা আবার টপ লিডিং কোম্পানিতে পরিণত হয়। তো আপনি কি করতে পারেন, আপনি আপনার ডেলিভারি টাইম কিভাবে কমাতে পারেন সেটা দিকে আপনি খেয়াল রাখুন। আপনি কুরিয়ার উপরে দিয়ে দিলেন, যে এবার কুরিয়ারের দিয়ে দিলাম মানে আল্লাহ নামে ছেড়ে দিলাম, এখন ও যেদিন দিতে পারে, না ওরকম কুরিয়ারের সাথে আমি বিজনেস করব না। আমি বিজনেস করলে আমাকে আমার কাস্টমারের রেসপন্সিবিলিটি আমার নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই প্রোডাক্টটা আমার কাস্টমারের কাছে যাচ্ছে। তো এই কুরিয়ার ভালো দিচ্ছে না, আমি অন্য কুরিয়ার সাথে কথা বলবো, পার্সোনালি আমি তাদের সাথে কথা বলবো। এইভাবে কথা বলে আমাকে বেস্ট সার্ভিসটা আমাকে এনশিওর করতে হবে। যদি আমি এটা না করতে পারি, তাহলে কাস্টমার আমার উপর ভরসা করবে না। তারপর রেজাল্টের সময় আমরা কি করতে পারি, কমানোর চেষ্টা করতে পারি, যত বেশি আমি রেজাল্টের সময় কমাই আনতে পারি, ডেলিভারির সময় কমাই আনতে পারি। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কাস্টমারের কষ্ট কমাতে আপনি আসলে তাকে কি বোনাস দিবেন। আমরা তাকে পিডিএফ গাইড দিতে পারি, ডায়েট চার্ট দিতে পারি, তাকে ফলো আপ কল দিতে পারি, আমার সাথে হোয়াটসঅ্যাপে পার্সোনাল 1-to-1 তাকে কনসালটেশনের সুযোগ দিতে পারি, যেমন এই ধরনের জিনিসটা আমি দিয়ে থাকি। তো আপনি কি দিবেন? এই 4টা প্রশ্নের উত্তর আপনাকে ভাবতে হবে। আমাদের এই চার্টে ফ্রেমওয়ার্কে আমি 4টা প্রশ্ন উত্তর রেখেছি, এটা আপনার মতো করে আছে যে আপনি এভাবে করবেন এবং এভাবে প্রশ্ন উত্তরগুলো লিখবেন, যে আমার কাস্টমারের স্বপ্ন বা কাঙ্ক্ষিত ফলাফল কি, আপনি নিচে অ্যান্সারটা লিখবেন। এইভাবে 4টা প্রশ্নের অ্যান্সারটা আপনার এখানে লিখে এটা অবশ্যই প্রিপেয়ার করবেন। এই 4টা প্রশ্নের উত্তর লিখতে পারলে আপনার একটা গডফাদার অফার তৈরি হতে পারে কেন বলছি, কারণ আপনাকে অবশ্যই ভাবতে হবে লাস্টে, যে আমি যেটা দিছি আসলে কি এটা গডফাদার অফারের ওই পর্যায়ে যাবে। আপনি সমীকরণটার সাথে আবারও মিলাবেন। নর্মাল অফারে আমি একটা টাইম লাইন দিয়ে দিলাম যে কুরিয়ারে দিয়ে দিব, সুন্দরবনে কুরিয়ারে দিয়ে দেবো, সুন্দরবন যেদিন দিবে সেদিনে আপনি পাবেন। না এরকম না, আমি তাকে একটা গ্যারান্টি দিব যে 24 ঘন্টার মধ্যে সে পাবে, 48 ঘন্টার মধ্যে সে পাবে, 72 ঘন্টার মধ্যে সে পাবে, এরকম একটা স্পষ্ট টাইম লাইন দিব, এবং ওইটা মেনটেন করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব।
এইভাবে করে যদি আমি একটা কাস্টমার পাই, তো ওই কাস্টমার আমার লয়াল অ্যাডভোকেট হয়ে যাবে। এই লয়াল অ্যাডভোকেট জিনিসটা আবার কি, সেটা আপকামিং সেশনে আমরা কভার করবো, যে একজনকে আমরা কিভাবে লয়াল কাস্টমার মানে কাস্টমার থেকে অ্যাডভোকেট বানাই ফেলতে পারি। তো আমাদের সেশনের ফার্স্ট পার্ট আজকে ক্লোজ হয়ে গেল। সেকেন্ড পার্টে আমরা আমাদের যে স্বপ্নের পথযাত্রা ছিল সেটাতে আমরা ছিলাম কোথায়, লাল কালারে, অর্থাৎ আমরা মেসেঞ্জার হেলে ছিলাম। সেখান থেকে আমরা দেখলাম যে কমার্সে আমরা কিভাবে একটা সিস্টেমের মধ্যে ঢুকতে পারি আস্তে আস্তে। সেখানে আমি আজকে অটোমেশন শুরু বলতে 3 নম্বর ধাপে এসে আমরা দেখাবো যে কিভাবে পেজের পরে যে ডক ছিল, ফর্ম ছিল, শিট ছিল, এখানে অনেকগুলো লিঙ্ক আমাদের কাস্টমারকে দিতে হচ্ছিল এবং সেগুলো ম্যানুয়ালি দিতে হচ্ছে। তো ভাই আমি ম্যানুয়ালি কতদিন দিতে থাকবো, আমার বিজনেসটা তো বড় করতে হবে। তাহলে আমি যখন ম্যানুয়ালি এই জিনিসগুলো দিচ্ছি, না এই পর্যন্ত আমরা করবো, অবশ্যই আমাকে এটা করতে হবে, না হলে আমি পরের ধাপে মূল্য বুঝতে পারবো না, এটার গুরুত্ব আমি বুঝতে পারবো না। ফলে ওই জায়গাটাতে গিয়ে হতে পারে কি, যে আমি এমন কোনো ডিসিশন নিতে গেলাম যে এই ডিসিশনটা আমার জন্য একটা লায়াবিলিটি হয়ে গেল। অ্যাসেট কি, লায়াবিলিটি কি, যে পার্টটা আমাদের নেক্সট সেশনে আমি কভার করব। যেটা আমরা যে কোনো সিস্টেম বানাতে গেলে আমাকে এই প্রশ্নের উত্তরটাকে নিজের মতো রাখতে হবে, যেটা আমার জন্য একটা অ্যাসেট হবে নাকি একটা লায়াবিলিটি হবে, এটা আমার সম্পদ হলো নাকি একটা বোঝা হলো। তো আজকের সেশনে আমি ছোট করে একটু এটা দেখাই যে কিভাবে আপনি প্রপার এপ কমার্স থেকে অটোমেশনের দিকে যেতে পারবেন। যে এখন আপনাকে আর এই এতগুলো লিঙ্ক দেওয়া লাগতেছে না, কাস্টমারকে এমনি 2-3টা লিঙ্ক না দিলে, বা আমি এখনো দেখুন আপনি যদি অর্ডার ফর্মটা কাস্টমারকে না দেন তো ও কিভাবে অর্ডার দিবে আপনাকে, তাহলে তো লাভ হলো না। গুগল শিটে না হয় ডাটা অটোমেটিক জমা হবে, কিন্তু অর্ডার ফর্মটা তো আমার দেওয়া লাগবে। ক্যাটালগটা হয়তো আমি একটা পোস্টের মধ্যে শেয়ার করে রাখলাম, সে তো ক্লিক করে গেল, কিন্তু অর্ডার নেওয়ার জন্য আমাকে তো এখনো সেই ম্যানুয়ালি করতে হচ্ছে। কাস্টমার মেসেঞ্জার এসে হয় আমাকে ডাটা দিবে, না হলে আমাকে গিয়ে তার অর্ডার ফর্মটা দিতে হবে। তো আমরা এমন কিছু করতে পারি যেখানে কাস্টমার নিজেই প্রোডাক্ট দেখবে, নিজেই বিজনেস ডিটেলস বা যে পলিসি টলিসি যদি দেখা দরকার পড়ে সে দেখে নিবে, প্রোডাক্ট দেখে নিবে, তারপর সে নিজেই একটা ফর্ম ফিল আপ করে দিবে, আমাদের ডাটা আমাদের গুগল শিটে গিয়ে অটোমেটিক জমা হবে, যেখান থেকে আমরা দেখবো, ডেলিভারি পার্সেলে লিখবো এবং ডেলিভারি করে দিব। হ্যাঁ, এটাই পসিবল। আর এটাই হয়তো আমরা সাধারণত একটা ওয়েবসাইট বলে জেনে থাকি। এখন ওইখানে অনেক মার্কেস আছে বা অনেক কিছু আছে, সেটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে জানতে শুরু করি। তো প্রথমত আমি এই যে 4টা সিস্টেম, এটা আমি দেখেছিলাম, এটা গত দিনের স্ক্রিনশট, ওটা আমি আজকেও শেয়ার করলাম। যে 1 নম্বরে আমাদের এখানে কিছু পলিসি আমরা তৈরি করেছিলাম, তারপর আমরা একটা ক্যাটালগ বানিয়েছিলাম যেখানে আমাদের প্রোডাক্ট গুলোকে আমরা শো করেছি, তারপর আমরা অর্ডার ফর্ম বানিয়েছি এবং সেখানে আমরা অর্ডারের ফর্মের যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমরা গুগল শিটে কালেক্ট করছিলাম। এখন আমরা দেখি যে এই ফর্ম থেকে এইভাবে যে কাজটা আমরা করছিলাম সেটাকে আমরা কিভাবে অটোমেশনের দিকে নিয়ে যেতে পারি, যেখানে আমাকে আমি হয়তো আমার বিজনেসটাকে বড় করতে গেলে আমাকে প্ল্যানিং করতে হবে, আমাকে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, এই ধরনের কাজগুলো করতে হবে, ইম্পর্টেন্ট কাজগুলো করতে হবে। তো এই ধরনের কাজগুলো আমরা কি করতে পারি, যেগুলো ম্যানুয়াল, এগুলো আমরা অটোমেটেড করে দিব, মেশিনের মাধ্যমে আমরা করাবো। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ওয়েবসাইট নিতে পারি যেখানে আমরা একদম ফাস্ট, আমি এখানে অনেকগুলো স্ক্রিনশটের মাধ্যমে দেখাইছি। যে প্রথম যে শটটা ধরুন, এটা হলো যে আপনার একটা কোনো সিস্টেম যেখানে আপনি আপনার কাস্টমারকে প্রোডাক্টটা দেখাচ্ছেন। কাস্টমার এখানে প্রোডাক্টটা দেখলো, তারপর এখানে একটা অর্ডার করার একটা বাটন আছে, যে বাটনে কাস্টমার দাম দেখুন, এখানে প্রোডাক্টের ছবি আছে, দাম আছে, আরো অনেক কিছু দেয়া আছে, প্রাইস টাইস সবকিছু দেয়া আছে, কতদিনের ডেলিভারি সেটাও আমি লিখে দিয়েছি, কি কি কোয়ালিটি না আছে সবকিছু এখানে একটা সামারি করে দেয়া আছে। আপনার প্রোডাক্ট অনুযায়ী এটা ভ্যারি করবে, কিন্তু এখানে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে অর্ডার নাও, এই যে বাটনটা, যে বাটনটা আমরা ফেসবুকে মিস করি, কারণ ফেসবুকে এটা পসিবল হয় না। অথবা আমি একটা পলিসি বানালাম, আমি হোয়াটসঅ্যাপে গিয়ে একটা ক্যাটালগ বানালাম, সেখানে হয়তো আমাদের একটা অর্ডার করার বাটন সে দিয়েছে, কিন্তু ওই জিনিসটা আসলে কি ম্যানুয়াল পর্যায়ে থেকে যাচ্ছে। এরকম যখন আমরা একটা জিনিস বানাতে পারবো যেখানে আমার এরকম অর্ডার করা বাটন থাকবে, বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই যে ফর্ম ছিল, আমরা যে গুগল ফর্ম বানিয়েছিলাম, সেই ফর্মটা দেখুন হাজির হয়ে যাবে এইভাবে। ঠিক, তারপরে স্ক্রিনশটটা এখানে কি করবে, কাস্টমার তার নাম দিবে, ফোন নাম্বার দিবে, তার ডেলিভারি ইনফরমেশন দিবে, ব্যাস এই 3টা জিনিস কম্পালসারি। বাকি স্পেশাল ইনস্ট্রাকশন যদি সে দিতে চাই দিবে, নাহলে না। যত বেশি মানে যত কম ইনফরমেশন এখান থেকে আমরা তার কাছ থেকে নিতে পারবো। কেন কম নিব, বেশি নিব না, সেগুলো আমরা মার্কেটিং পার্টে গিয়ে আর একটু ডিটেলসে জানবো। কারণ আমি আজকে এখানে শুধুমাত্র একটা ওভারভিউ দিচ্ছি, আমি এখানে ডিটেলসে যাচ্ছি না। এখানে আপনি যত বেশি ইনফরমেশন নিতে যাবেন তত বেশি ফ্রিকশন তৈরি হবে এবং কাস্টমার চলে যাবে। তো এখানে কাস্টমার ইনফরমেশন গুলো দিবে এবং দেন লাস্ট এখানে একটা বাটন তার কাছে থাকবে, যে বাটনটাকে আমি বললাম কি, যে গ্রিন কালারের বাটনটা আছে, এখানে কি প্লেস অর্ডার, কাস্টমার অর্ডার মানে যে ফর্ম গুলো তো দিয়ে দিল, গুগল ফর্মে আমরা দেখেছিলাম, লাস্টে এসে একটা অপশন পাই সাবমিট করার জন্য। এই সাবমিট বাটনটা ধরুন, এই যে গ্রিন কালারের বাটনটা আছে, যে এটা দিয়ে যখনই সে বাটনটাতে চাপবে, এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, কাস্টমারকে হয়তো আমরা একটা সাকসেসফুল মেসেজ দেখাই দিতে পারি যে কাস্টমারের কাজ তো শেষ, ইনফরমেশন দিয়েছে মানে তার কাজ শেষ, তার কাজ আমরা এখানে ক্লোজ করে দিতে পারি। তাকে আমরা বললাম কি যে আপনার অর্ডারটা সফলভাবে প্লেস হয়েছে এবং আমরা আপনার সাথে দ্রুতই যোগাযোগ করবো অর্ডারটা কনফার্ম করতে। কিন্তু তার যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বার আমরা কল করে তাকে কনফার্ম করতে পারি যে স্যার আপনি প্রোডাক্টটা কনফার্ম করবেন। এবং এই পার্টটা নিয়ে আমরা সামনের দিকে আমি আরো ডিটেলসে বলবো যে কিভাবে কনফার্ম করা যেতে পারে, কারণ এখানে অনেক ফ্রড থাকে, ফ্রড কল মানে ফ্রড চেক টেক করা যেতে পারে জন্য আবার অনেকে অনেক ওয়েবসাইট ইউজ করে। এত ঝামেলার মধ্যে না যে আমরা কিভাবে আরো সহজে কি কি স্টেপ নিতে পারি।
তো এখানে তো কাস্টমার তো আপনার সাকসেসফুল মেসেজ পেয়ে গেছে, আপনি ক্লায়েন্ট বা আপনি কিভাবে ডাটা পাবেন, আপনি ওনার হিসেবে, বিজনেস ওনার হিসেবে আপনি কিভাবে ডাটা পাবেন? আপনি দেখুন এখানে পরবর্তী যে স্ক্রিনশটটা আমি শেয়ার করেছি, এখানে কি হয়েছে, এইখানে যে ইনফরমেশন গুলো সে ফিল আপ করেছে ঠিক ওগুলো একটা মেসেজ আকারে আপনার কাছে চলে আসছে, যেটা আসলে কি হোয়াটসঅ্যাপের ইন্টারফেস না, এটা আমি এখানে শেয়ার করেছি, এটা একটা টেলিগ্রামের মানে ইন্টারফেস। তো টেলিগ্রামের মাধ্যমে কি করলে কেমন হয়, যে যদি আপনি চান যে এইখানে কাস্টমার ইনফরমেশন গুলো ফিল আপ করবে, করার পরে সে অর্ডার প্লেস করলেই ইনফরমেশন গুলো আপনার টেলিগ্রামে চলে যাবে, কিন্তু কাস্টমারের কাছে এক্সট্রা করে কিছু করা লাগতেছে না, কাস্টমার একটা সাকসেসফুল মেসেজ পাবে, আপনার কাছে টেলিগ্রামে একটা মেসেজ আকারে চলে আসবে, এবং আপনার শিটে, আপনার গুগল শিটে, ওই যে এই পাশে আমি শিটটাও দেখিয়েছি, শিটে গিয়ে ডাটাটা জমা হচ্ছে এবং আপনার কাছে একটা মেসেজ আকারেও চলে যাচ্ছে, আপনি ইনস্ট্যান্ট জানতে পারছেন যে এক্ষুনি একটা মেসেজে মানে একটা অর্ডার হয়েছে। যদি শুধু গুগল শিটে চলে যায় অথবা ওই ধরনের ব্যাপারটা হয়, ইমেলও আসে, ইমেলও আপনি এটা সিস্টেম করে ফেলতে পারবেন, মানে এই সিস্টেমটা আপনি অনেকভাবে চাইলে করে ফেলতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন নিতে পারবেন, ইমেলে নিতে পারবেন, টেলিগ্রামে নিতে পারবেন, এই ধরনের অনেক কিছু করা যেতে পারে। তো তার মধ্যে থেকে টেলিগ্রাম ইউজটা সবচেয়ে ইজি, এখানে কাস্টমারের দিক থেকে কোনো প্যারা নাই, আপনার শুধুমাত্র টেলিগ্রামে একটা মেসেজ আসবে, আর টেলিগ্রামে অনেক বেশি মানুষ ব্যবহার করে থাকে। তো এখানে একটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে কি, যে কাস্টমার এইভাবে যদি আমি ইজিলি তাকে অর্ডার প্লেস করার সুযোগ দেই, তাহলে অনেক ফ্রড থাকবে যারা এসে এখানে ফালতু অর্ডার দিতে যাবে। তো ওদেরকে আমরা চেক করার জন্য আমরা একটা সিম্পল স্টেপ এখানে নিতে পারি, সেটা হচ্ছে কি, এই জায়গায় দেখুন যে গ্রিন কালার যে বাটন আছে, এই বাটনটাতে নর্মালি আমি কি করি, যেখানে আমি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিই, যখনই কেউ অর্ডারটা প্লেস করবে তখন সে তার হোয়াটসঅ্যাপটা এখানে ওপেন হবে, নট টেলিগ্রামটা ডিরেক্টলি। আমরা পরের স্ক্রিনশটটাতে যদি চলে যাই, তাহলে পরের স্ক্রিনশটটাতে আমি ওই পার্টটাই দেখাইছি, যেখানে আমরা একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দিয়েছি, যে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে তার হোয়াটসঅ্যাপ ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে এবং একটা মেসেজ আকারে দেখাবে যে এই ইনফরমেশন গুলো কি সে এখন বিজনেস ওনারকে পাঠাতে চাচ্ছে কিনা, বা অর্ডারটা সে আসলে প্লেস করতে চাচ্ছে কিনা, তার কাছে লাস্ট আরেকটা মেসেজ এভাবে শো করবে। এখন সে যদি চায় যে না আমি অর্ডারটা প্লেস করতে চাচ্ছি, তখন সেটা ক্লিক করে দিলে এখন আমার যে বিজনেস ওনার আছে তার কাছে মেসেজ আকারে চলে যাবে, ডিটেলস গুলো চলে যাবে, এবং তখনই কেবল আমরা এই যে গুগল শিটে ডাটাগুলো পাচ্ছি। তার মানে এখানে আসলে কি হলো, যে যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে এইভাবে তার নাম্বার থেকে পার্সোনালি একটা মেসেজ দেয়, তার মানে অনেক ক্ষেত্রে হয় কি, অনেক ফ্রড এই কাজটা করবে না, একটা স্টেপ পার করে আপনাকে হোয়াটসঅ্যাপে ওপেন করে মেসেজ দেয়া এতটুকু যে করতে পারবে, তার মানে সে অনেকটাই সিরিয়াসলি আপনার প্রোডাক্টটা নিতে চাচ্ছে। মেসেঞ্জারে যখন ফালতু অর্ডার দেওয়া যায়, মেসেঞ্জারে যখন আপনি মেসেজ ক্যাম্পেইন করবেন, তখন দেখবেন যে হিউজ হিউজ মেসেজ, কিন্তু কোনো অর্ডার নাই, কেননা ওখানে চ্যাটিং করার জন্য কিছু মানুষ আছে যারা চ্যাটিং এক্সপার্ট। ফেসবুক কি করে, মেসেজ ক্যাম্পেইন করলে ওদের কাছে মেসেজ পাঠায় দেয়, ফলে এত মানুষ মেসেজ করে যারা আসলে অর্ডার নেওয়ার মানে নিতে নিতে যাবে, নিবে না, প্রোডাক্টটা কিনবে না, কিন্তু তারা মেসেজ করতে খুবই পছন্দ করে। তো ওরা মেসেজ করবে, এসে আপনার সাথে কথা টথা বলবে, আপনার প্রোডাক্টের ছবি টবি নিবে, নেওয়ার পরে খোঁজ নাই, আবার অনেকে অর্ডার প্লেস করবে, করার পরে কি করবে, প্রোডাক্ট ডেলিভারি না নিয়ে ব্যাক পাঠাই দিবে। তো ওদের ক্ষেত্রে সমস্যার যেটা আমরা সলভ করতে পারছি না, আমরা সেটা এইখানে এসে করতে পারি, যখন আমার কাছে এরকম একটা সিস্টেম থাকছে, সে প্রোডাক্টটা দেখছে, সে নিজে নিজেই ফর্মটা ফিল আপ করছে, করার পরে সে হোয়াটসঅ্যাপ ওপেন করে তারপরে আমাকে সে ডিটেলসটা সেন্ড করবে। এখানে হয় কি, কিছু ফ্রড অটোমেটিক কমে যাবে, কারণ এই এই ঝামেলা একটা ফ্রড নিতে চাইবে, এবং এর মধ্যে আরো অনেক কিছুই করতে পারি আমরা, যেটা আমরা ফ্রড চেকিং এ আমাদের আরো হেল্প করবে। ধরুন এখানে আপনার কাছে একটা অর্ডার আসলো, আসার পরে আপনি যে কনফার্ম করবেন, কনফার্ম করার ফলে আপনার কাছে যদি এইভাবে হোয়াটসঅ্যাপে তার সাথে একটা কানেকশন অটোমেটিক তৈরি হয়ে যায়, আপনি এখানে তাকে একটা মেসেজ দিতে পারছেন, আপনি একটা ভয়েস মেসেজ পাঠাই দিন যে ভাই আপনার এই প্রোডাক্টটা, আপু আপনার এই প্রোডাক্টটা ডিটেলস তো এখানে দেখুন, ডিটেলস কিন্তু সবকিছু আছে, যেভাবে আপনি যে গুগল শিটে পাচ্ছেন, এখানে একটা একটা খুব ফরম্যাটেড ওয়েতে আপনি পাচ্ছেন প্রোডাক্টের ডিটেলস, তারপর কাস্টমার ডিটেলস এবং পেমেন্ট ইনফরমেশন, সবকিছু আপনি এখানে একটা মেসেজ আকারে পাচ্ছেন। এখন আপনি ওকে তাকে আবার জানান যে আপনি এই প্রোডাক্টটাকে আসলে নিতে চাচ্ছেন, আপনি একটা ভয়েস মেসেজ দিতে পারেন, সে আসলে কনফার্ম করতে চাচ্ছে কিনা, অথবা ওখানে যদি আপনার আরো কোনো কিছু থাকে, যেমন কেউ পাঞ্জাবি সেল করলে সাইজ নিয়ে সমস্যা হতে পারে, সেটা নিয়ে সে এখনই ক্লিয়ার করে নিবে, যেন ডেলিভারির পরে সে কোনো ঝামেলা না করতে পারে, যে নিবে না এই ধরনের কথাবার্তা যেন সে পরে না বলতে পারে। তো এই জায়গায় যে ধাপগুলো আমি দেখালাম, এই ধাপগুলো আমি ছবির মাধ্যমে দেখাইছি, আসলে এগুলো লাইভ হয়তো আমার দেখানো দরকার ছিল, আমি লাইভে এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, এগুলো আমরা সামনের সেশন গুলোতে দেখবো, আমরা আস্তে আস্তে এই জিনিসগুলোতে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো আসবে আসলে। একটা প্রথমত এটা একটা ওয়েবসাইটের থেকে সব স্ক্রিনশট গুলো নিয়ে ওয়েবসাইটে এগুলো একটা জায়গাতে, যে আপনাকে যতগুলো স্ক্রিনশট দেখা দিচ্ছে, মানে এগুলো কি এক একটা ধাপ এক জায়গার মধ্যেই হবে, আমাকে এক গাদা লিংক দিতে হচ্ছে না, কিছু না, জাস্ট এই যে অর্ডার করার যে এই যে আপনার ইয়েলো কালার যে বাটনটা দেখছেন, ওটাতে ক্লিক করলে ওইখানে একটা ফর্ম চলে আসবে, ওই ফর্ম ফিল আপ করে যখন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করব, ওখানে অটোমেটিক হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। এগুলো সব আছে কি অটোমেটিক, মানে কাস্টমার আপনার এখানে একা একা সবকিছু করতে পারতেছে, আপনার কোনো কাজ নেই। আপনার কাজ কি, আপনার কাজ আসলে আপনার তখন বিজনেসকে বড় করা, ওই ধরনের কাজ করা। তো তখন আপনি আপনার বিজনেসকে একটা সিস্টেমে নিয়ে আসতে যাচ্ছেন, তখন আপনাকে এরকম একটা সিস্টেমের দিকে যেতে হবে, এটা আসলে একটা সিস্টেম, এটা ই কমার্স। আর আমরা এতক্ষণ যা দেখে আসলাম এতদিন পর্যন্ত, ওটা ছিল অ্যাপ কমার্স, জাস্ট ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই পর্যন্তই। তো ওই অ্যাপ কমার্সেরও একটা সিস্টেম থাকতে হবে,
আমি শুধুমাত্র মেসেঞ্জারে চ্যাট করে যাব, নট লাইক দ্যাট, ওভাবে হবে না। আপনাকে একটা সিস্টেমের দিকে যেতে হবে, আপনার বিজনেস পলিসি থাকতে হবে, আপনার একটা ক্যাটালগ থাকতে হবে, তারপরে আপনার অর্ডার নেওয়ার জন্য একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, যেটা প্রফেশনালি আপনি কাস্টমারের কাছে ডিটেলস কালেক্ট করতে পারবেন, যেন ইনফরমেশন ভুল থাকলেও আপনি কাস্টমারকে বলতে পারেন। হ্যাঁ, ওটা অবশ্যই আমরা চেক করে নিব। তারপরেও ওইখানে ইনফরমেশন দিচ্ছে, সে সরাসরি আমার গুগল শিটে যাচ্ছে, আমাকে খাতা ম্যানেজ করতে হচ্ছে না। অনেকে খাতার মধ্যে অর্ডার গুলো ডিটেলস লিখে রাখে, যে কয়টা অর্ডার আসলো না আসলো, এই ধরনের জিনিসগুলো খাতা লিখে রাখে। তো এই খাতা হারাই গেলে বা খাতা ছিঁড়ে গেলে তার আর সব পরিশ্রম শেষ, ওখানে মাটি হয়ে গেল। ওটার জন্য আমরা কি করতে পারি, এরকম আমরা অটোমেটেড সিস্টেম বানাতে পারি। এখন আমি এই সম্পর্কে জাস্ট একটা ওভারভিউ দিলাম। এখন এই ধরনের অটোমেটেড সিস্টেম বা একটা ওয়েবসাইট, এরকম একটা সিস্টেম কিভাবে বানাতে হয়, এটার কি কি ধাপ আছে না আছে, কি কি সিস্টেম আছে, সেটা আমরা আস্তে আস্তে অল্প অল্প করে জানতে থাকবো। নেক্সট সেশনে তাহলে আমাদের কি থাকবে, নেক্সট সেশনে আমাদের অফার সেশনের লাস্ট পার্ট থাকবে। সেটা হচ্ছে কি, অফার তো বানালাম, এখন বাংলাদেশি মানুষের কাছে অফার মানে কি, আসলে ওরা ভাবে যে 2 নম্বর মাল দিবে অথবা ডেড স্টক ক্লিয়ারেন্স, এই ধরনের জিনিসগুলোর জন্য আমরা সাধারণত অফার দিই। এটাই তাদের একটা মেন্টালিটি। তো বাংলাদেশি প্রেক্ষাপটে অফারের মনস্তত্ত্ব বা সাইকোলজি কি, আমরা এটা নেক্সট সেশনে ভাঙবো। তাদেরকে আমরা যদি অফার শোনার পরেও বলে যে ভাই দাম মেলা, এগুলো কিভাবে হ্যান্ডেল করবো না, অবজেকশন হ্যান্ডেলিং কিভাবে করবো না করবো, এই বিষয়গুলো আমরা নেক্সট সেশনে দেখবো। এবং নেক্সট সেশনে একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকবে, সেটা হচ্ছে অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আপনি যখন সিস্টেম বানাচ্ছেন তখন আপনাকে বুঝতে হবে এই সিস্টেমটা আপনার একটা অ্যাসেট হবে নাকি একটা লায়াবিলিটি হয়ে যাবে। যেমন আমরা যখন একটা ফেসবুক একটা বিজনেস এস্টাবলিশ করতে যাই, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ডিসিশন গুলো নেই, সেই ডিসিশন গুলো হতে হবে অ্যাসেট বিল্ডিং, নট লায়াবিলিটি। যেন ওটা পরবর্তীতে অ্যাসেট মানে কি, যেটা থেকে আমি টাকা পয়সা ওখান থেকে বের করতে পারবো, ওইটা আমাকে টাকা পয়সা দিবে, আসলে ওখান থেকে আমি পাবো, নট এরকম যে ওটার পিছনে ওটাকে পালতে আমার অনেক বেশি খরচ হয়ে যাইতেছে। ওইটা আসলে লায়াবিলিটি। তো এখানে আমি একটা কোটও শেয়ার করেছি, কোটটা আসলে রিচ ড্যাড পোর ড্যাড থেকে নেওয়া, রবার্ট কিওসাকির বই। তো ওখানে এটা খুবই বিখ্যাত যে রবার্ট কিওসাকির পোর ড্যাড আর রিচ ড্যাড, ওখানে তার দুটা বাবা থাকে, তো আপনারা হয়তো বইটা পড়েছেন বা জানেন। তো তার রিচ ড্যাডের উক্তি হচ্ছে এটা, যে কন্ট্রোল ইউর অ্যাসেটস, কন্ট্রোল ইউর ক্যাশ ফ্লো, কন্ট্রোল ইউর এডুকেশন। তো আমি এই জায়গায় যে ওয়ার্কশপটা এখানে যে রান করছি বা ওয়ার্কশপটা চলছে, এই ওয়ার্কশপটাতে আমি মূলত আপনাদেরকে কিছু হয়তো এডুকেশন বা এই টাইপের কিছু জিনিস আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা যারা এখানে শিখছেন বা আপনারা যারা আসলে কন্টিনিউ করছেন, একজন করলেও হয়তো আমি ওয়ার্কশপটা টানা এভাবে নিয়ে যাব, আমার মধ্যে থেকে ডেডিকেশনের কোনো অভাব থাকবে না। আপনাদের যদি শেখার ইচ্ছা থাকে, আমি একজন থাকলেও আমি ওয়ার্কশপটা একদম ফুললি কমপ্লিট করবো। তো এই যে এডুকেশন গুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি, এটা জাস্ট হয়তো শিক্ষার কিছু মাধ্যম। আপনারা এই যে শিক্ষাটা, এই যে আপনারা শিখছেন, এখানে আপনারা আসলে কি বাকি, আসলে আমি বলতে পারি যে 99.99% এরকম দেখা যায় অনেক সময় মানুষ পোস্টের মধ্যে এই সংখ্যাটা ইউজ করে, ওদের থেকে আপনারা আগে আছেন। কারণ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফেসবুক বিজনেস যারা করে, তারা কিছু শেখার চেষ্টা করে না, তাদের কোনো সিস্টেম নাই, তাদের কোনো কিছু নাই। যখন তাদের একটু ক্যাপিটাল বেশি হয় বা একটু টাকা পয়সা মানে ম্যানেজ করতে পারে, তখন গিয়ে তারা ভাবে যে কিভাবে এখন একটা ওয়েবসাইট বানাতে হয়। এখন একটা ওয়েবসাইট আমি বানালাম, বানালে সেটা আমার আসলে অ্যাসেট হচ্ছে লায়াবিলিটি হচ্ছে, সেই ধরনের জিনিসটা তারা জানে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, তারা 2000-3000 টাকা দিয়ে এরকম একটা সিস্টেম কিনে ফেলে, মানে এরকম একটা জিনিস কেনে যেটা আসলে কি তার অ্যাসেট হয় না, লায়াবিলিটি হয়ে যায়। মানে সে যখন বুস্ট করে, বুস্টের অর্ধেক টাকা ওই ওয়েবসাইট খেয়ে ফেলে। তো এগুলো কিভাবে এই জিনিসগুলো হয়, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো। কারণ ওখানে আমাদের ক্যাশ ফ্লো ডিপেন্ড করতেছে। ক্যাশ ফ্লোটা আবার কি জিনিস, ক্যাশ ফ্লো পার্টে হয়তো আমি সামনের দিকগুলোতে একটু জিনিস কভার করার চেষ্টা করবো, বা এটা হয়তো আমাদের চলে আসবে আসলে মার্কেটিং লাস্টের দিকে। আর অ্যাসেট পার্টটা নেক্সট সেশনে থাকবে।